নেক্সট যে ক্লাস আছে এটা বি সিরিজের ক্লাস আছে। তো এটাও 1 থেকে 12 বি এইভাবে নামকরণ করা আছে। উইকলি একটা ক্লাস হিসেবে এটা 12টা ক্লাস হচ্ছে, অ্যাকচুয়ালি 3 মাসের হিসেবে এটা ধরা। এই জায়গায় কি পড়তে হবে? তো এইটা হচ্ছে পালি সিলেবাসের মধ্যে যে সেকেন্ড পেপার আছে, সেকেন্ড পেপারের সেকশন এ যে পোর্শন আছে, এই জায়গায় 100 নাম্বারের প্রশ্ন থাকে, যেটা লিখতে হবে বাংলাতে। এই যে হিস্ট্রি পোর্শন আছে সেটারই যে নোটস আছে সেগুলো পড়ানো হবে। নোট তোমাদের দেয়া হয়েছে গ্রুপেতে। তো এই জায়গায় যে বাংলায় লিখতে হবে, সিলেবাসের সম্পর্কে একটুখানি বললে ভালো হয়। এখানে সেকেন্ড পেপারের কোশ্চেন পেপার এবং সিলেবাসটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা পেপার 2 এর পালি সিলেবাস। তো এর আগের ক্লাসটা ছিল পালি গ্রামারের, সেখানে সিলেবাস সম্বন্ধে খুব একটা বলার কিছু ছিল না, জাস্ট পালি ল্যাঙ্গুয়েজ প্রসঙ্গে বলা। এবং আমি বলেছিলাম যে 3 মান্থসের যে ক্লাস হবে পালি গ্রামারে, সেখান থেকে পালি পোর্শনের যে লেখার ব্যাপার আছে সেই ল্যাঙ্গুয়েজ বুঝতে সুবিধা হবে। এটা হলো বেসিক উপযোগিতা ওই ক্লাসে। বি সিরিজের যে ক্লাস আছে এটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের ক্লাস। এবং পালি সিলেবাস একটুখানি খুব অল্পের মধ্যে বলি, দুটো পেপারের মধ্যে পেপার 1 যে আছে সেখানে 4টে গ্রুপ আছে, এ বি সি ডি। তো এর মধ্যে পেপার 1-এর এ বি সি ডি এগুলো আছে। এ সেকশন হচ্ছে বাংলায় লিখতে হবে, সেটা লেখাটা একটু অসুবিধা হচ্ছে, যাই হোক আশা করি বোঝা যাচ্ছে বাংলা। এই জায়গার ক্লাস ইউটিউবে অলরেডি আপলোড হয়ে গেছে। বি সিরিজের ক্লাস লিখতে মানে বি গ্রুপের হচ্ছে পালিতে লিখতে হবে, এটা অনেকটা পরে হবে, আফটার 5 মান্থস, 5 মাস পরে। সি সিরিজ যেটা আছে এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা একেবারে শেষে হবে, মানে পালি যে প্রিপারেশান হচ্ছে তার সবচেয়ে শেষে ট্রান্সলেশনের জিনিসগুলো হবে। কেননা প্রথমে ইনিশিয়াল গ্রামার ক্লাস হলো, তারপর আরও এক্সট্রা কিছু জিনিস শেখানো হবে গ্রামারের, পালি টেক্সট পড়ানো হবে, প্রোজ পোয়েট্রি কিছু, তারপরে শেষে গিয়ে সালের কোশ্চেন ধরে যেগুলো এসেছে সেগুলো ট্রান্সলেশন করা হবে। আর গ্রুপ ডি হচ্ছে এসে। এসে রাইটিংটাও ওই 5 মাসের মতন পরে হবে। আগে 3 মাস গ্রামার ক্লাস হবে, দেন ছন্দ অলঙ্কারের পোর্শন আছে সেকেন্ড পেপারে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি এরপরেই। তারপরে গিয়ে এসের পোর্শনটা হবে। এটা হচ্ছে 5th মান্থের পরে 6th মান্থে গিয়ে ক্লাস হবে। আর এটা আরও পরে যে বি সেকশন যেটা আছে ট্রান্সলেশন সবার শেষে। আর এ সেকশন যেটা আছে এটা আমি দেখছি এটা কোনখানে রাখা, এটা বাংলাতেই ক্লাস আছে, 1 মান্থের ক্লাস হবে। আর তোমাদের যদি কৌতূহল থাকে সেক্ষেত্রে ইউটিউবে এটা লিঙ্গুইস্টিক্সের পোর্শন আছে গ্রুপ এ, ওখান থেকে কিছুটা দেখতে পারো, আইডিয়া হবে। সেকেন্ড পেপারের ক্ষেত্রে দুটো সেকশন আছে। সেকশন এ যেটা আছে সেটা লিখতে হবে বাংলাতে, এই সেকশনটাই এখন ক্লাস হবে। মানে এই যে 12টা ক্লাস আছে 1B থেকে 12B, এইখানে পুরো 100 নাম্বার এটার
কভার হবে, এবং এর নোটস তোমাদের দেয়া হয়েছে ভিডিও। এরপরে সেকশন বি যেটা আছে, সেকশন বি এর মধ্যে বলা চলে 3টে টপিক আছে। পালিতে প্রোজ আছে, আগে পোয়েট্রি লিখি। পোয়েট্রি আছে, পোয়েট্রি সেকশন থেকে 30 নম্বর কোশ্চেন থাকে। প্রোজ আছে, প্রোজ থেকে 30 নম্বর কোশ্চেন থাকে। এবং পালি যে ছন্দ অলঙ্কার আছে, এখান থেকে 40 নম্বর আসে। তো 30, 30, 40 হয়ে গেল 100। তো সেকেন্ড পেপারের ডিভিশন হচ্ছে এই রকম। এখানে 100 বাংলায় লিখতে হবে। এই সেকশন বি যেটা, এটা লিখতে হবে পালিতে। এর মধ্যে ডিভিশন হচ্ছে পোয়েট্রি 30 নাম্বার, প্রোজ 30 নাম্বার, পালি ছন্দ অলঙ্কার হচ্ছে 40 নাম্বার। এটা হলো প্যাটার্ন। এইগুলো কিন্তু পুরো মাথায় রাখবে, পারলে এই কথাগুলো খাতায় একটু লিখে নাও। সেকেন্ড পেপার সেকশন এ বাংলায় লিখতে হবে 100 নাম্বার, সেকশন বি হচ্ছে 30 পালিতে লিখতে হবে, এটা 30 নাম্বার প্রোজ, 30 নাম্বার পোয়েট্রি এবং ছন্দ অলঙ্কার 40 নাম্বার। এবং এই অংশের যে আছে এর মধ্যে এই ছন্দ অলঙ্কারের যে পোর্শনটা আছে, এটা 3 মান্থস পরে ক্লাস হবে। মানে এই গ্রামার ক্লাসটা শেষ হলে, আগে তোমাদের পালি ভাষা শিখতে হবে, এই জায়গাটা শেষ হলে তারপর গিয়ে এই ক্লাসটা, এই 40 নম্বরের ক্লাস হবে 1 মান্থের। তারপরে এসের ক্লাস হবে, তারপর প্রোজ পোয়েট্রি হবে, তারপরে এটা যদি এইভাবে লেখা হয়, এটা 1 নাম্বার, তারপরে এসে হচ্ছে 2 নাম্বারে হবে, প্রোজ পোয়েট্রি এখানে হবে 3 নাম্বারে, তারপর হচ্ছে গ্রুপ বি পালি গ্রামার, এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভাষাতত্ত্ব, এটা হচ্ছে পালি গ্রামার ব্যাকরণ, এটা হচ্ছে 3, এটা 4 নাম্বারে হবে। এটা ট্রান্সলেশন, এটা একদম লাস্টে হবে। মানে এই 4 নাম্বার গ্রামারের পোর্শনটা হয়ে গেল তারপরে। আর এই প্রত্যেকটা আছে 4টে ডিভিশন, ইকুইভ্যালেন্ট মার্কস আছে 50, 50, 50 এবং 50 হলো। তাহলে ওভারঅল পালির সিলেবাসটা যদি আমি রিপিট করি, ভালো করে শুনবে বা লিখে রাখবে। সিলেবাস ভালো করে জানার প্রয়োজন আছে। আমাদের কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে সিলেবাসটা যে কোনো জিনিস পড়ার আগে মুখস্থ করে নিতে। কেননা তুমি যেটা পড়বে সেটা, মানে কি পড়বে সেটাই যদি না জানো, প্রিপারেশনটা কিভাবে নেবে? তো তোমাদের মনে হতে পারে পালি তো নতুন সাবজেক্ট, আমি তো কিছু জানি না কোনটা কি, কিন্তু এই ডায়াগ্রামটা মনে রাখতে হবে। পেপার 1-এ 4টে সেকশন আছে, এ বি সি ডি, প্রত্যেকটা 50 নম্বর। এ সেকশন হচ্ছে বাংলায় লিখতে হবে, বি হচ্ছে পালিতে লিখতে হবে, এটা ব বললে, ব মানে বাংলা, প মানে হচ্ছে পালি, এটা তো ট্রান্সলেশন, পালি টু ইংলিশ, ইংলিশ টু পালি। আর ডি সেকশন আছে, এটাও লিখতে হবে পালিতে। আর সেকশন পেপার 2 যে আছে তার মধ্যে 2টো সেকশন আছে, সেকশন এ 100 নাম্বার, সেকশন বি 100 নাম্বার। সেকশন এ বাংলায় লিখতে হবে, এটা হচ্ছে হিস্ট্রির ওপরে আছে, হিস্ট্রি অফ পালি লিটারেচার, হিস্ট্রি অফ পালি বুদ্ধিজম, এই টপিকের ওপরে। সেকশন বি এর মধ্যে পালি টেক্সট ইত্যাদি পাঠ্য আছে, কিছু প্রোজ আছে, কিছু পোয়েট্রি আছে। প্রোজ থেকে 30 নাম্বার কোশ্চেন আসে, পোয়েট্রি থেকে 30 নাম্বার কোশ্চেন আসে, পালি ছন্দ অলঙ্কার থেকে 40 নাম্বার কোশ্চেন আসে। এবং এই 30, 30, 40-এ টোটাল 100 নাম্বার কভার হচ্ছে। এবং তোমাদের যদি ওভারঅল জার্নি বলা হয় কীভাবে পালি প্রিপারেশান নেবে, সেটা হচ্ছে প্রথমে মানে 3 মাসের মধ্যে পালি গ্রামারের ক্লাস হবে, এবং সেকেন্ড পেপারের যে সেকশন এ আছে এই পোর্শনের 100 নাম্বার কভার হবে 400 সিলেবাসের মধ্যে। দেন এই যে সেকেন্ড পেপারের পালি ছন্দ অলঙ্কারে 40 নাম্বার, এটা হবে। তারপর এসেগুলো পড়ানো হবে, ফার্স্ট পেপারের গ্রুপ ডি পোর্শন। তারপরে প্রোজ পোয়েট্রি পোর্শন পড়ানো হবে, এগুলো সব 1 মান্থ করে লাগবে। এটা 1 মাসের ক্লাস, এটা 1 মাসের ক্লাস। এই 30 নাম্বারের জন্য 1 মাস ক্লাস হবে, এটার জন্য 1 মাস ক্লাস হবে। এই দুটো কমপ্লিট হলো, তারপর পালি গ্রামারের জন্য 1 মাস ক্লাস হবে। আর শেষে যদি বলা চলে ভাষাতত্ত্ব, এটা 1 মাস লাগবে, এটা 1 মাস লাগবে। কারণ এখানে এইটা 3 মাস, 1, 2, 3, 4,
5, 6, 7, 8, 9, 10, টোটাল 10 মাসের মধ্যেই সিলেবাস কভার হচ্ছে। এগুলো পারলে লিখে রাখবে। এই মানে পুরো যাত্রাপথ এটা বুঝে শুনে এগোতে হবে, না হলে কিন্তু সমস্যা। এবং এই যে 10 মাসের ক্লাস আছে এর মধ্যেই তোমাদের যেটা যেখানে আছে সেটা তৈরি করতে হবে। আমি আশা করি সমস্যা হবে না, কিন্তু যদি সময়ের কাজ সময়ে না করো তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। আচ্ছা, এই যে বিষয়গুলো আলোচনা হলো, এখানে কারোর কিছু জিজ্ঞাসা আছে সিলেবাস সম্বন্ধে বা এই প্রিপারেশন সম্বন্ধে? বলতে পারো ফ্রিলি, কোনো সমস্যা নেই। কারোর কোনো প্রশ্ন নেই যে কি পড়তে হবে, কোথায় পড়তে হবে? স্যার একটা প্রশ্ন আছে, বলবো? হুম। বলছিলাম যে ট্রান্সলেশনটা আছে, ট্রান্সলেশন যদি ঠিকঠাক হয় তাহলে ট্রান্সলেশনে কি ফুল মার্কস পাওয়া যায়? না, ট্রান্সলেশন কোনো কালেই ফুল মার্কস হয় না। তার কারণ হচ্ছে যে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের বোধহয় কম্পালসারি বাংলা ইংরেজিতেও ট্রান্সলেশন আছে। ট্রান্সলেশনে কিন্তু 70% অ্যাভাব পাওয়া যায়, মানে 50-এর মধ্যে 35 অ্যাভাব নাম্বার পাওয়া যায়। আর যদি খুব সুন্দর অ্যাকিউরেট করা যায়, অ্যাকচুয়ালি এটা একটা মানে মানে সিক্রেটের বিষয় বলা চলে। সেটা হচ্ছে যে ভালো যারা ট্রান্সলেটর আছেন, রিচ ডেভিড, ফসবুল, ম্যাক্স মুলার, মানে পালি টু ইংলিশ, ইংলিশ টু পালি ট্রান্সলেশন হয়। এক্ষেত্রে কেউ যদি একদম এই যে ফসবুল, ম্যাক্স মুলার ইত্যাদির ট্রান্সলেশন যেগুলো আছে, আই থিঙ্ক এগুলো তোমাদের ওই পিডিএফে দেয়া আছে। যাই হোক, তো কেউ যদি ওইটাকে একদম ওখানে ছেপে দিতে পারে খাতায়, তাহলে তো বলা চলে 40%-এর মানে 40-এর মতো পেয়ে যাবে, 80%-এর মতো, বা অ্যাভাব পেতে পারে তার। তো সেটাই মুখস্থ করে হয় না। আমি চেষ্টা করি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল নিজে থেকে ট্রান্সলেশন করে সেরকমভাবেই ভাবনা চিন্তা করা হয়। তুই 35 থেকে 40-এর মধ্যে একটা ধরে রাখতে পারো। আচ্ছা। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন আছে? এটা জিজ্ঞাসা করতে হবে, এটা প্রয়োজন আছে, এই জন্যই তোমাদের সুযোগ দিচ্ছি। বলছিলাম এই পোয়েট্রি আর পোস্ট থেকে যে চুজ করা নাম্বার আছে, এগুলোর জন্য কিরকম লিখতে হবে পারে? আচ্ছা, এই জায়গাটার ব্যাপার হচ্ছে যে প্রথমে তো আরেকটা বিষয় বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে এই টোটাল যে তোমাদের পোর্শন আছে এটার সমস্তটাই তোমাদের দেয়া হবে। হার্ড কপি, পিডিএফ দুরকম মিশিয়ে থাকে। তো যারা অফলাইন পড়ছে তাদের সামনাসামনি হার্ড কপি নিতে পারে, আর বাকিদের ক্ষেত্রে পোস্ট করে দেওয়া হবে। তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এবারে নোটসগুলো যে লিখতে হবে, এর মধ্যে বাংলা নোটস কীরকম হবে সেটা তো অলরেডি পিডিএফ দেওয়া হয়েছে, এখান থেকে আশা করি দেখে আইডিয়া হয়েছে। আর পালি পোর্শনের যে নোটস আছে, এটা পালি ভাষায় যেগুলো লিখতে হবে হার্ডলি 1 পেজ, একটু বেশি, 30 নাম্বার যে কোশ্চেনগুলো আছে, মানে একটাই কোশ্চেন আছে পোয়েট্রি থেকে, বা আর প্রোজ থেকেও একটা লিখতে হবে। তো ওটাও ধরে রাখো 1 পৃষ্ঠার মতন পালি ভাষায় লিখতে হবে। এখন সেইটা কীরকম নোট আছে এটা এখন দেখে লাভ নেই, আগে 3 মাসের মধ্যে গ্রামারটা শেখো, তারপরে তোমরা নিজে থেকেই পড়ে বুঝতে পারো। আমি গ্রুপে বোধহয় আগের ব্যাচের ওই জায়গাটা পড়ানো শুরু হয়েছে পালি পোর্শন, তো ওদের আমি ওই ছন্দ অলঙ্কার দিয়ে শুরু হয় বললাম, তো ওই জায়গায় কী ছিল ওটা, শুভদালঙ্কার না বুদ্ধোদয়, রাইটের নোট অন বুদ্ধোদয়। বুদ্ধোদয় হচ্ছে ছন্দের গ্রন্থ, সেই প্রসঙ্গে লিখতে হবে। ওই যে নোটটা দিয়েছে ওটা কিন্তু মোটামুটি স্টুডেন্টরা 70%-এর মতো নিজে থেকেই বুঝতে পারছে। এবং তোমাদের দুটো গ্রুপেই আমি দিয়েছিলাম, অনলাইন বা অফলাইন গ্রুপে, সেখানেও কিন্তু মোটামুটি স্টুডেন্টরা যেটা রিভিউ দিয়েছে যে হ্যাঁ এটা পড়ে বোঝা যাচ্ছে। তো ভয়ের কিছু নেই, তোমাদের আপাতত পক্ষে টার্গেট রাখো যেটা যখন হচ্ছে সেটা তৈরি করে ফেলা। এবং তোমাদের সবচেয়ে বড় যেটা বিষয়, তোমাদের উইকলি হোমওয়ার্ক চেক করা হবে। মানে যে যা, কেউ যদি পাহাড় পর্বত এনে দিয়ে দেয়, এটা আমার দায়িত্ব, আমি সেটা দেখে চেক করব। মানে সেপারেট গোটা একটা দিন আমার লেগে যায় হোমওয়ার্ক চেক করতে, মানে অন্যান্য ব্যাচ মিলিয়ে কোনো কোনো দিন 2 দিন লেগে যায়। তো এটা আমার দায়িত্ব যে কীভাবে চেক করা হবে বা কার কোথায় অসুবিধা হচ্ছে সেটা গাইড করা। হাতের লেখা থেকে শুরু করে বানান, কোনো জায়গায় কিছু অ্যাডিশন করার থাকলে, কারোর কোনো গ্রামাটিক্যাল এরর হচ্ছে, সমস্ত কিছু দেখা হবে। তো
তোমরা টার্গেট রাখবে যেটা যখন হচ্ছে সেটা সেই সময়ের মধ্যে তৈরি করে নেবে। আর বাকি পালি নোটসের যেটা বললাম, এই 30 নম্বরের যে নোটস আছে বা এখানে এসে রাইটিং 50 নম্বর, এগুলো বিশাল বড় সড়ো লেখা না, 1 পৃষ্ঠার হয়তো একটু বেশি হতে পারে, 1 থেকে 1.5 পৃষ্ঠার মতো। ঠিক আছে, আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? স্যার আরেকটা কথা জানা যাচ্ছে, ওই যে অনেকে তো বাংলা আচ্ছা, ইংরাজি নোটে ভালো আসে কিনা এটা আমি অন্য বিষয়। তার আগের বিষয় হলো আমার কাছে সমস্ত ইংলিশ নোটস নেই, মোটামুটি সিলেবাস অনুযায়ী 70% মতন আমি দিতে পারবো। তো সুতরাং নাম্বার বেশি আসে কি কম আসে সেটা আলোচনার বিষয়ই নয়, কেননা ইংরাজি নোট সমস্ত নেই যেহেতু সিলেবাসটা কভার হবে না। এবার বাকি বিষয় হচ্ছে যে ইংরাজিতে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় এটা মোটেই না, লেখার মানে ইনফরমেশনের উপর ডিপেন্ড করছে, লেখার কোয়ালিটি বা কতটা ডেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে তার উপরে। মানে স্পষ্ট একটা বলার বিষয়, তোমরা নিজেরা ভেবে বলো তো, যারা খাতা দেখছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাদের পক্ষে কি বাংলা এবং ইংরাজি ভাষার খুব একটা তারতম্য আছে? মানে ইংরাজিটা দেখে তারা গুণমুগ্ধ হয়ে যাবে? এটা তো সহজ বিষয়। তাহলে এখানে লেখার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, ল্যাঙ্গুয়েজের উপর কোনো কিছু না। এটা অনেকেরই যে ভ্রম কাজ করে যে ইংরাজিতে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, এটা একেবারেই না, বরং বলা চলে তোমাদের থেকে অনেক ভালো ইংরাজি তারা জানে। এই হলো বিষয়। যাই হোক, তো আর কিছু প্রশ্ন না থাকলে আমি ডাইরেক্ট মানে প্রাসঙ্গিক যে সিলেবাসের মধ্যে বা ইত্যাদির মধ্যে তাহলে বলবো। আচ্ছা, এবার যেটা বিষয়, এগুলো খুব ভালোভাবে বুঝবে, এগুলো একেবারে পালি পড়ছো বেসিক জিনিস, প্রশ্ন করতে পারো। আমি আগের ক্লাসে বলেছিলাম ইন্টারাপ্ট না করতে, এখানেও ইন্টারাপ্ট করবে না, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করব তখন আস্ক করতে পারো। আচ্ছা, এবারে সিলেবাসের ওভারঅল আইডিয়া দেয়া হলো, এটা একদম লিখে রাখো, পারলে লিখে আমাকে পাঠাবে। মানে এই জিনিসটা, এই মানে যে কথাগুলি বলো এটা মাথার মধ্যে মানে ছেপে নিতে পারো পারলে। আচ্ছা, এবারে আমরা যেটা পড়বো, এই 3 মাসে ক্লাস হবে সেই প্রসঙ্গে আসি। সেকেন্ড পেপারের মধ্যে সেকশন এ আছে, এইটার ওপরে ক্লাস হবে। এখানে দেখো লেখা হয়েছে 30 + 30 আর 4 × 10 ইকুইভ্যালেন্ট টু 100। তো এখানে অ্যাকচুয়ালি দুটো 30 নম্বরের কোশ্চেন লিখতে হবে, আর 4-10-এ 4টে 10 নম্বরের কোশ্চেন লিখতে হবে, 4-10-এ 40। তো 30, 30, 10, 10, 10, 10, টোটাল 100 নাম্বার হচ্ছে। এবং এই 100 নাম্বার কি ভাষায় লিখতে হবে? বাংলাতে, স্পষ্ট বাংলায় লিখতে হবে। আচ্ছা, এই জায়গার মধ্যে এ বি সি ডি এই পোর্শন আছে। এ পোর্শন হচ্ছে হিস্ট্রি অফ ক্যানোনিক্যাল লিটারেচার, মানে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধান পিটক। বি হচ্ছে নন ক্যানোনিক্যাল লিটারেচার, এক্সট্রা ক্যানোনিক্যাল বা ত্রিপিটক পরবর্তী সাহিত্য, এইগুলো আছে। এখানে কিছু বইয়ের নাম লেখা আছে, এই জায়গাটা আমি এখন বলছি না, এটা যখন পড়াবো তখন বলবো। আপাতত আমরা এখন পড়বো। আচ্ছা, অন্য একটা বিষয় বলি, সেটা হচ্ছে নোটসটা একটুখানি দেখে। নোটসের মধ্যে এখানে দেখো ইউনিট 1 লেখা আছে, ইউনিট 1 সেকশন 1, এটা ভালো করে বুঝবে। ইউনিট 1 বলতে হচ্ছে মানে এই যে পুরো নোটস আছে এটা 4টে ইউনিটে ভাগ করা আছে, ইউনিট 1, 2, 3, 4। এই 4টে ইউনিট রিপ্রেজেন্ট করছে সিলেবাসের এই যে ABCD সেকশনগুলো আছে এইগুলোকে। কীরকম? ইউনিট 1 হচ্ছে সেকশন সি এর পোর্শনটা, হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম। তার মধ্যে কি কি টপিক আছে? প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া, লাইফ অফ বুদ্ধা, রয়্যাল প্যাট্রোনেজ, অরিজিন অফ সংঘ। তো এই টপিকগুলো দেখবে হেডিং আছে, হেডিং দিয়ে দিয়ে PDF যে নোট আছে সেখানে দেওয়া হয়েছে। ইউনিট 1 হচ্ছে এই সিটাকে কভার করছে, এবং এই জায়গা থেকে ইউনিট 1-এর মধ্যে 3টে ক্লাস আছে, মানে এই জায়গাটা 3টে ক্লাসের মধ্যে শেষ করা হবে, এবং প্রত্যেকটা একটা করে সেকশন আছে। বোঝা গেল? তাহলে আমরা এখন পড়া শুরু করব হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম, তার মধ্যে প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া, লাইফ অফ বুদ্ধা, রয়্যাল প্যাট্রোনেজ,
অরিজিন অফ সংখ্যা, এই টপিকগুলো থাকবে। হলো? তো নোটের মধ্যে দেখলে তাহলে ইউনিট 1, তার মধ্যে সেকশন 1 আছে। সেকশন 1-এর মধ্যে দেখো এই যে লাইফ অফ বুদ্ধা, এই টপিকের উপরে এই কোশ্চেন আছে, এখানে আনসার আছে। ফরমেশন অফ সংঘ মানে অরিজিন অফ সংঘ যেটা, সেই টপিক আছে, তার উপরে কোশ্চেন আছে, যেটা আজকের ক্লাসে পড়ানো হবে। ফলে বোঝা গেল বিষয়টা কীরকমভাবে, সিলেবাস কীরকম আছে আর নোটস কীভাবে আছে। দুটো কিন্তু একটু মডিফাই করা হয়েছে ক্লাসের সুবিধার জন্য। তাহলে এখান থেকে ইউনিট 1, এখানে 3টে সেকশন আছে, 3 দিন ক্লাস হবে, একটা সেকশন একদিনে পড়ানো হবে। যেমন প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া একটা সেকশন, লাইফ অফ বুদ্ধা, অরিজিন অফ সংঘ এটা একটা সেকশন, আর রয়্যাল প্যাট্রোনেজ এটা একটা সেকশন। এই 3টে জিনিস 3 দিনে পড়ানো হবে। ক্লিয়ার হলো? ইউনিট 2 হচ্ছে ডি যে পোর্শন আছে, ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম, তার মধ্যে বুদ্ধিস্ট কাউন্সিলস মানে বৌদ্ধ সঙ্গীতই আছে, বুদ্ধিস্ট স্কুলস অ্যান্ড সেক্টস, স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম, এই টপিকগুলো কভার করা হয়েছে। 3টে ইউনিটের মানে 3টে সেকশানে এইগুলো পড়ানো হবে। ইউনিট 1, ইউনিট 2 কভার হলো। ইউনিট 3, 4 হচ্ছে এই জায়গাটা। ইউনিট 3 হচ্ছে হিস্ট্রি অফ ক্যানোনিক্যাল লিটারেচার, ইউনিট 4 হচ্ছে নন ক্যানোনিক্যাল লিটারেচার। এইটা যখন পড়ানো হবে তখন বলা হবে, আপাতত এখানে মাথা ঘামিয়ে লাভ নেই। আমরা এখন পড়ব এই সিলেবাসের মধ্যে ডি, সি এবং ডি পোর্শনটা, এবং পার্টিকুলারলি তার মধ্যে থেকে আজকে হচ্ছে লাইফ অফ বুদ্ধা এবং অরিজিন অফ সংঘ, এই টপিকের ওপরে ক্লাস থাকবে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে স্পষ্টতই আর হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মের প্রাথমিক সময়কার ইতিহাস, বা বৌদ্ধ ধর্মের ইতিহাস বললেই বলা চলে, এই ওপরে ক্লাস। এখানে 2টো ইউনিট এর নোট আছে এবং প্রত্যেকটা ইউনিটে 3টে করে সেকশন আছে, তাহলে 3 দুগুণে 6টা ক্লাস হবে এখান থেকে। আচ্ছা, এই যে জায়গাটা হবে এখানে তো নোটস দেয়া আছে। আচ্ছা, আর একটা বলার বিষয়, ওই যে 30 নম্বরের 2টো যে কোশ্চেন থাকবে, আমি কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। 30 নম্বরের 2টো কোশ্চেন লিখতে হবে। তো সিলেবাসে কিন্তু এ বি সি ডি 4টে পোর্শন থেকে 4খানা সাজেশন মানে অপশন থাকে, 4টে অপশনের মধ্যে 2টো 30 নম্বরের কোশ্চেন লিখতে হয়। আর শর্ট কোশ্চেন যেগুলো থাকে, শর্ট কোশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে, মানে এ বি সি ডি 4টে থেকেই থাকে ঘুরে ফিরে। মানে এই জায়গা থেকে মানে এই সি পোর্শন থেকে, বা বলা চলে এই যে ইউনিট আছে, ইউনিট 1 থেকে একটা 30 নম্বর কোশ্চেন আসবে, ইউনিট 2 থেকে একটা 30 নম্বর কোশ্চেন আসবে, ইউনিট 3 থেকে একটা আসবে, ইউনিট 4 থেকে আসবে। 4টের মধ্যে করতে হবে 2টো। আর শর্ট কোশ্চেন যেগুলো আছে 10 নম্বর, সেটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, ওটার কোনো লিমিট নেই। আচ্ছা, এবারে কোশ্চেন পেপার একটুখানি দেখাই। এইটা হচ্ছে কোশ্চেন পেপার দেয়া আছে গ্রুপে, আমি বলেছিলাম প্রত্যেকে প্রিন্ট করে রাখতে। কোশ্চেন পেপার এখানে এই যে আছে, এখানে এইসব কথাগুলো বলা আছে, এগুলো একটু ফলো করবে, সিস্টেমেটিক্যালি পড়বে, মানে গরু গাধার মতন করে পড়াশোনা করলে কোনোদিনই কিছু হবে না, হিসাব নিকাশ করে পড়তে হবে। আমি আমার নিজের কম্পিটিটিভ এক্সাম দেওয়ার খুব একটা অভিজ্ঞতা নেই, তবে ইউজিসি নেট আমি দিয়েছিলাম, তো সেকেন্ড টাইমই মানে ক্র্যাক করেছিলাম পালিতে জেআরএ। তো মানে এমএ হওয়ার নেক্সট যে 6 মান্থে যে এটা হয় সেটা দিয়ে আমি পেয়েছিলাম। তো যাই হোক, এটুকু আমি বলতে পারি যে সিস্টেমেটিক্যালি না পড়লে কোনো দিনই কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা যাবে না, মানে ন্যাশনাল লেভেলের এক্সাম। এবং অদ্ভুত বিষয় বলা, সেটা আমি মাত্র 2.5 মাস প্রিপারেশন নিয়েছিলাম, এটা শুনলে হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু ভীষণ মানে মাথা খাটিয়ে। আশা করি তোমাদের যেভাবে পড়ানো হচ্ছে সেখানে বুঝতে পারবে যে সিস্টেমেটিক্যালি কতটা গুছিয়ে হচ্ছে। আচ্ছা, কোশ্চেন পেপারগুলো পড়বে, কোশ্চেন পেপারটা খুলে দেখানোর তাৎপর্য ওটাই, প্রিভিয়াস ইয়ার অ্যাটলিস্ট যে 5 ইয়ার্স আছে, 5 বছরের কোশ্চেন ফলো করবে। যে জায়গাটা যখন পড়ানো হবে সেই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কী আছে সেগুলো দেখবে, পারলে খাতায় লিখবে কীরকম রিপিটেশন হচ্ছে, তাতে একটু মনে বল পাবে। যে কোশ্চেন এখানে কিছু বিষয় বলা হয়েছে সেগুলো আমি বলি। সেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি বলছে যে কেউ যদি বেশি লেখে সেক্ষেত্রে সেটা কাউন্ট করা হবে না, প্রথমগুলোকে কাউন্ট করা হবে। 4খানা কোশ্চেন
অপশানে আছে সেখান থেকে দুটো লিখতে হবে, কেউ তিনটে লিখে দিল, তাহলে কিন্তু প্রথম দুটোকে ধরা হবে। এমন নয় যে যেটা বেশি ভালো লিখেছে সেটাকে কাউন্ট করা হবে। তো সুতরাং কোশ্চেন লেখার সময় গুনে গুনে কোশ্চেন লিখবে। সেকেন্ডলি বলছে যে যখন কেউ পালিতে লিখবে, কোটেশন অর এক্সপ্রেশন ইন পালি, পালিতে কোনো কিছু লিখতে গেলে দেবনাগরী, রোমান বা বাংলা স্ক্রিপ্টে লেখা যেতে পারে। বোঝা গেল? এখন আমরা এ গ্রুপের প্রসঙ্গে কথা বলছি। এ গ্রুপের প্রসঙ্গে আপাতত পালির প্রসঙ্গটা অতটা আসছে না, কারণ এখানে বাংলায় লিখতে হবে। তো আচ্ছা, কোশ্চেনের মধ্যে এটা 23 সালের কোশ্চেন, এটাই আমি দেখাচ্ছি। এই যে 30 নাম্বার আছে, 30, 30, 30, 30 চারটে। এখানে বলছে এনি টু, 5 নাম্বার প্রশ্নটা উত্তর দিতেই হবে, আর বাকি এনি টু ফ্রম দ্য রেস্ট। তাহলে 1, 2, 3, 4, 30 নাম্বারে 4টে অপশন আছে, তার মধ্যে দুটো করতে হবে। এখান থেকে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিনয়? বিনয় মানে কি? বিনয় এই সেই তাই বিনয় পিটক। তো বিনয় পিটক ওখানে খেয়াল হচ্ছে, ওখানে এ সেকশানে ছিল, মানে এ যে নাম্বারিং ছিল, ক্যানোনিক্যাল লিটারেচার। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অনুপিটক? অনুপিটক হচ্ছে ওই এক্সট্রা ক্যানোনিক্যালের মধ্যে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি সিলেবাস কোনটা। এইটা এই যে অনুপিটক বি থেকে এসেছে, বিনয় পিটক এ থেকে এসেছে। এরপরে বলছে বুদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। আর তারপর হচ্ছে লাইফ অফ বুদ্ধা। তাহলে এখানে সিলেবাসে দেখো, সিডি দেখলে লাইফ অফ বুদ্ধা সি থেকে এসেছে, আর সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ডি থেকে এসেছে। তাহলে এ বি সি ডি চারটে থেকে 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে দুটো 30 নম্বরের কোশ্চেন লিখতে হবে। আর তোমাদের যে নোট দেওয়া আছে সেখানে ইউনিট 1 হচ্ছে সি, ইউনিট 2 হচ্ছে ডি, ইউনিট 3 হচ্ছে ওখানে সিলেবাসের এ, আর ইউনিট 4 হচ্ছে সিলেবাসের বি। আপাতত আমরা ইউনিট সি থেকে ক্লাস শুরু করব। আর রিপিটেশন কীরকম হয় একটু দেখলে এখানটা, আচ্ছা তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো একটু দেখো না, এই জায়গা থেকে দেখলেই বুঝতে পারবে। সিলেবাসটা ভালো করে এবিসিডি পড়ে নিলে কী কী আছে, আর বুঝতে আশা করি অসুবিধা হবে না। এখানে টার্মগুলো পেয়ে যাবে কি কোথায় কি আছে। মানে অল্টারনেটিভ ইয়ারে কতটা রিপিটেশন হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিজেরা স্টাডি করো, তাতে আমার মনে হয় ভালো হবে। আমি কিছু বলছি না, তোমরা নিজেরা এক্সপ্লোর করে আমাকে বলো যে কি কোন জায়গায় কতটা রিপিটেশন হয়। বাকি পড়ানোর সময় তো আমি বলবোই, কিন্তু কোশ্চেনটা স্টাডি করবে। এবং অ্যাটলিস্ট 5 ইয়ার্স মিনিমাম, এখানে 10 ইয়ার্স দেওয়া আছে 14 সাল থেকে। এই হলো বিষয়। আচ্ছা, এই কোশ্চেন রিলেটেড কোনো কিছু কারো জিজ্ঞাসা আছে? বলছিলাম যে 4টা কোশ্চেন থাকে ইউনিট 1, 2, 3, 4 থেকে, তো প্রতি বছর প্রত্যেকটা সেকশন থেকে একটা করে কোশ্চেন থাকবে। আপাতত সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই জায়গা থেকে আরেকটা বলার বিষয়, এখানটা আশা করি নিজেরাই কিছুটা আন্দাজ করতে পারি, এখানে আনকমন আসার বিষয় নয়। এতকালে এখনো পর্যন্ত কোনোদিন দেখিনি যে আনকমন এসেছে, তো সুতরাং ঠিকঠাকই থাকবে বলা চলে। বাকি ভিতরে কতখানি সাজেশন হয় এটা নিজেরা একটু পড়ো, তাতে আইডিয়াটাও হবে। আমি বলে দেবো, ওটা সমস্যা নয়। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে? স্যার ইউনিটগুলো আরো একটু বলুন না, কোন ইউনিটে থাকে? ইউনিট 1-এ সি আছে, ইউনিট 2-তে বি আছে, তাহলে বাকি ইউনিট 3 হচ্ছে ওখানে এ, এই তো এখানে লেখা আছে। ইউনিট 3 হচ্ছে এখানে সিলেবাসের এ পোর্শনটা, ইউনিট 4 হচ্ছে সিলেবাসের বি পোর্শনটা। এইটা হচ্ছে পালি সাহিত্যের ইতিহাস। এই সেকশনটা পরে পড়ানো হবে, আগে বৌদ্ধ ধর্ম ইতিহাসটা পড়া হবে। ক্লিয়ার হয়েছে? তোমাদের কিন্তু এগেন আমি রিপিট করছি, সিলেবাসটা ওভারঅল যে কথাগুলো বললাম ওগুলো ভালো করে খাতায় লিখে পারলে মুখস্থ করে রাখবে, এবং হিস্ট্রি পোর্শনের যে জিনিসগুলো আমি বললাম এগুলোও কিন্তু তৈরি করে রাখবে। নোটসের যে কাঠামো যেটা আছে সেটাকেও খেয়াল রাখতে হবে,
কোশ্চেন পেপারে কীরকম আছে সেটাও খেয়াল রাখতে হবে, সিলেবাসে কী আছে সেটাও খেয়াল রাখতে হবে। আর হিসাব করে যদি না পড়ো তাহলে অনর্থক সময় নষ্ট হবে, সিস্টেমেটিক্যালি পড়তে হবে। আচ্ছা, আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ডাইরেক্ট নোটসের বিষয়ে আসছি। ফার্স্ট যে ক্লাসটা আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি এই জন্য তোমাদের মধ্যে অনেকেই রেকর্ডেড ক্লাস আগে দেখে নিয়েছে, তা আমি বলেছি যে এই ক্লাসটা করার প্রয়োজন আছে। এখানে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে এটা ভীষণই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে তাহলে আমরা ইউনিট 1-এর সেকশন 1 এই জায়গাটা পড়ব। যে এখান থেকে গ্রুপে আমি সাজেশান দিয়েছি, যারা সাজেশান পাওনি এই যে 100 নাম্বার আছে হিস্ট্রি পোর্শনে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি সাজেশানটা পাঠিয়ে দেবো। এটা মেসেজের আকারে লেখা আছে, টাইপে না। তো সাজেশানটাও দেখবে। যদি কারোর মনে হয় যে হ্যাঁ, যে মানে পুরো যেখানে আছে এটা কত পৃষ্ঠা আছে, 54 পেজের আছে, 44 পেজে, সেটা 3 মান্থসে ক্লাস হবে। অ্যাকচুয়ালি তোমাদের ক্ষেত্রে 2 মাসে ক্লাস হবে, তোমাদের 1 মাস হয়ে গেছে। এই 54 পেজ যদি 2 মাসে তৈরি করতে পারো তো ভালো, নাহলে অ্যাটলিস্ট সাজেশানটা এই 2 মাসের মধ্যে তৈরি করতে হবে, নাহলে কিন্তু ওগুলো কভার করা মুশকিল হবে। আচ্ছা, তো আজকে ক্লাস হচ্ছে ইউনিট 1-এর সেকশন 1টা হবে। এর মধ্যে লাইফ অফ বুদ্ধা এবং ওই যে ফরমেশন অফ সংঘ, এই দুটো কোশ্চেন, এই দুটো টপিক কভার করা হবে। এখানে প্রত্যেকটা জায়গাতে নোটসগুলো কিভাবে দেখবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এখানে কোশ্চেন দেয়া আছে, রাইট ইন ব্রিফ দ্য মেইন ইভেন্টস অফ দ্য লাইফ অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে বলতে বলেছে। এখানে আরও অনেক সময় কোশ্চেন তো ঘুরিয়ে দেয়, তো এই কোশ্চেন কী কী ঘুরিয়ে আসতে পারে এগুলো সব দেওয়া হয়েছে। এখানে ডব্লু মানে হচ্ছে ডব্লুবিসি এসে কোশ্চেনটা কবে এসেছে, 19-এ এসেছে, 17-এ এসেছে, 14-তে এসেছে, এবং এইখানে 99 থেকে মানে 1999 থেকে 2019 টোটাল কত বছর হচ্ছে, আই থিঙ্ক 30 বছর বোধহয় হয়ে যাচ্ছে। 30 বছরের মতো কোশ্চেন কী কী এসেছে সেগুলো অনুযায়ী কিন্তু এখানে দেয়া আছে। সুতরাং তোমাদের কোশ্চেন যে মানে আনকমন আসার সম্ভাবনা অনেক কম, ভীষণই কম। এবং কোশ্চেনের ল্যাঙ্গুয়েজও যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয়, বিগত 30 বছরের থেকে যে করা হয়েছে, মানে মজাটা হচ্ছে বর্তমান যারা অধ্যাপক আছেন তারা হয়তো তখন মানে অধ্যাপনা শুরুই করেনি, সেই যুগের কোশ্চেন থেকে এগুলো দেয়া হয়েছে। যাই হোক, তো এখান থেকে খুব একটা অসুবিধা হবে না, মানে কোশ্চেন ঘুরিয়ে দিয়ে দিল, কোশ্চেন বুঝতে পারবে না এই সম্ভাবনা নেই। কোশ্চেনগুলো ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আর এখানে তো প্রিভিয়াস ইয়ার কোনগুলো কি এসেছে দেয়া হয়েছে, তবে এটা 19-এর পরে আপডেট করা হয়নি। দ্যাট মিনস 20, 21, 22, 23 এই 4 সালে কোশ্চেনগুলো কবে কি এসেছে এটা কিন্তু আপডেট নেই। এই জন্য আমি বললাম প্রিভিয়াস অন্তত 4 ইয়ার্স দেখবে যে এই টপিকের ওপর, লাইফ অফ বুদ্ধার ওপর কবে কি কোশ্চেন এসেছে। যেমন এই যে 23-এ মানে আগের সালে এসে গেছে লাইফ অফ বুদ্ধা, তার মানে এইবারের জন্য ইম্পর্টেন্ট না। তো এটাকে দেখবে, দেখে সেইভাবে তৈরি করবে। তবে কোনো নোট বাড়িতে কিন্তু বাদ দিয়ে চলে যাবে না, মানে অ্যাটলিস্ট 1-2বার রিডিং পড়বে, কেননা এটা একেবারেই মানে প্রথম একটা সাবজেক্ট পড়ছো, তার বেসিক্সগুলো জানার প্রয়োজন আছে। মানে বিষয়টা হচ্ছে যে ধরো 23-এ এসে গেছে বলে কেউ লাইফ অফ বুদ্ধা পড়লো না, মানে পালি সাহিত্য নিয়ে পড়ছে, অথচ বুদ্ধ জীবনীর যে বিষয়টা সেটাকে এড়িয়ে, তা করলে কি হয়, যাকে ভিত্তি করে সমস্ত কিছু পালি, তো তার জীবনী তো ডেফিনেটলি পড়তে হবে। এবং বলা চলে এইটুকু 2.5 পাতার নোট কেন, পারলে যদি কেউ একটা বই পড়ে রাখতে পারে বুদ্ধ জীবনী তাহলে তো অনেক কিছু হেল্প হবে। তো সুতরাং এই যে 54 পাতার যে নোটস আছে এটা কিন্তু তোমাদের পুরোটা পড়তে হবে। এবার কোন নোটটা তৈরি করলে, মুখস্থ করলে, লিখলে সেটা তোমাদের ব্যাপার, তোমাদের ব্যাপারও নয়। আমি বলবো সাজেশান যেটা আছে সাজেশানটা অবশ্যই কভার করবে, প্রিভিয়াস ইয়ারগুলো কোশ্চেনগুলো দেখবে, সেখান থেকেও তোমরা এক্সট্রা কিছু করলে করতে পারো, কিন্তু পুরোটা পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে। এমন নয় যে একটা গল্প ছলে রিডিং পড়ে দিলাম, ভালো করে দাগ টাগ দিয়ে কোথায় কি আছে এইভাবে পড়বে, এটা কাজে লাগবে। ঠিক আছে,
আচ্ছা, তো কোশ্চেন এরকম আছে, আমি জাস্ট একটু টাচ করে বলে দিচ্ছি লাইফ অফ বুদ্ধা থেকে কোশ্চেন কীরকম আসে। বেসিক্যালি এখানে বলছে যে মেজর ফোর ইভেন্টস অফ লাইফ অফ গৌতম বুদ্ধ, মানে গৌতম বুদ্ধের জীবনের মূল 4টি বিষয় কী কী আছে। বুদ্ধের বায়োগ্রাফি সম্পর্কে, মানে ওভারঅল বলতে গেলে বুদ্ধের জীবনী কী আছে সেটাই জিজ্ঞাসা করছে। চিফ ইভেন্টস ইন দ্য লাইফ অ্যান্ড ক্যারিয়ার অফ গৌতম দ্য বুদ্ধা। তো এখানে খুব একটা প্রশ্নগুলো যে আছে তার অভিনবত্ব নেই, একই বিষয়। তো এখানে ওভারঅল বুদ্ধ জীবনী প্রসঙ্গে বলা হয়েছে। তো নোটস এখানে লেখা আছে বাংলাতে। বাংলা নোট হলেও আমি যেটা লক্ষ্য করছি যে অনেক স্টুডেন্টেরই এখানে যে ভাষা আছে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার গ্র্যাজুয়েশনের সময় লেখা নোটস, সেটাকেই দেয়া হয়েছে। তো তাও আমি, আমার অদ্ভুত লাগে যে মানে এখন স্টুডেন্টরা বুঝতে অসুবিধা কেন হচ্ছে। ইভেন তোমাদের মধ্যে অনেকে হয়তো আমার থেকে বয়সে বড়, তো এই ভাষা বুঝতে না পারাটা আমার কাছে একটু অদ্ভুত লাগে। তাহলেও তোমরা যেটা করবে, নোটগুলো যে পড়বে, পড়ে কোনো শব্দ যদি বুঝতে অসুবিধা হয়, কোনো ওয়ার্ড মিনিং বাংলায় একটু সাধু ভাষার কোনো শব্দ, যেমন এই যে প্রব্রজা, আর্দ্র পর্যেশন, এগুলো আমি বলে দেবো, চাতক নিদান কথা, যে শব্দগুলো বুঝতে পারবে না সেগুলো দাগ দিয়ে রাখবে। আমি এই জন্য বলেছিলাম পিডিএফ প্রিন্ট করে রাখতে। আর যারা পিডিএফে কারিকুরি করতে পারো এইরকমভাবে দাগ টাগ দিয়ে তারাও করতে পারো, অসুবিধা নেই। তো বলার বিষয় হচ্ছে যে যেগুলো বুঝতে পারবে না সেগুলো জিজ্ঞাসা করতে পারো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে আজকে একটা পোর্শন পড়ানো হলো, পরের দিনে সেকশন 2 যেটা আছে সেটা পড়ানো হবে। সেকশন 2টা একবার রিডিং করে নেবে, রিডিং করে যে ওয়ার্ডগুলো বুঝতে পারছো না সেগুলো দাগ দিয়ে রাখবে, পরের দিনে ক্লাসে ওটা জিজ্ঞাসা করে নেবে। এতে কি হলো, ক্লাসটা যখন কমপ্লিট হলো তোমার পুরো জিনিসটা না বোঝার মতো কিছু রইলো না, পরের উইকের মধ্যে ওই নোটটা তৈরি করে লিখে দেখিয়ে দিতে পারবে। এতে একদম মানে কি বলবো, খুব দ্রুত এগোবে সব কিছু। আর আজকে আমি ক্লাস করালাম, বাড়িতে পড়লে, পড়ে পরের দিনে আবার জিজ্ঞাসা করলে, তাহলে তো মানে বিগত সপ্তাহের বাসি নোট হয়ে গেল যাকে বলে। তো প্রতি সপ্তাহে চেষ্টা করবে পুরোটা ক্লিয়ার করে নেওয়া, ঠিক আছে? আচ্ছা, এবারে আর একটা বিষয়, সেটা হচ্ছে এই কথাগুলো ভালো করে শুনবে এবং পারলে খাতায় নোট করে রাখবে। তোমাদের মানে অনেকেরই স্মৃতিশক্তি ভালো নয়, তো নোট ডাউন করে রাখবে পারলে। এছাড়া রেকর্ডও আছে, সমস্যা নেই। নেক্সট বিষয় হচ্ছে, কারণ এটা মনে হতে পারে যে এই যে ভাষা আছে এটাতেই কি লিখতে হবে, আমি কি সরল ভাষায় লিখতে পারি? অবশ্যই লিখতে পারো, এবং আমি প্রেফার করব নিজের ভাষায় লেখার। এখানে যে ভাষা আছে এটা আমার আমার নিজের ভাষা। এই ভাষাতে তোমাদের যেরকম স্বাভাবিক ভাষায় যেটা লেখো বাংলায়, সেইভাবে লিখতে পারলে খুবই ভালো। তবে একটা জিনিস চেষ্টা করবে, নিজের ভাষায় লিখতে গিয়ে যেন কোনো ইনফরমেশান বাদ না যায়। ধরো এখানে কেউ লিখলো যে ত্রিপিটকের মধ্যে বুদ্ধের ধারাবাহিক জীবনী পাওয়া যায় না, নালক সূত্রে জন্মকালীন বৃত্তান্ত, আর্য পর্যেশন সূত্রে যুবা বয়সের, প্রব্রজা সূত্রে সন্ন্যাস জীবন, মহাপরিনির্বাণ সূত্রে অন্তিম সময় জীবনী পাওয়া যায়। এইখান থেকে কেউ নিজের ভাষায় লিখতে গিয়ে ধরো এইটা বাদ চলে গেল, তাহলে তো একটা ইনফরমেশন বাদ গেল। এইটা যাতে না হয়, নিজের ভাষায় লিখতে পারো, সমস্যা কিছুই নেই, কিন্তু কোনো ইনফরমেশন যেন বাদ না যায়। হলো, এবারে এটা একটা বিষয় গেল। নেক্সট হচ্ছে, অনেকে আমি এবারে দেখছি কিছু স্টুডেন্ট ভালো আছে, মানে তাদের একটু উদ্যম আছে, অনেকেই কিন্তু এখানে অনেক কিছু এক্সট্রা অ্যাড করার চেষ্টা করছে। এক্সট্রা অ্যাড করো, অবশ্যই খুব ভালো বিষয়। আমি নিজেও তোমাদের অনেক কিছু সাজেশন দেব কোথায় কোন বই দেখতে হবে। যেমন এই যে সেকশন, মানে এই যে ইউনিট 1 এবং ইউনিট 2, এই দুটো জায়গার জন্য বৌদ্ধ ধর্মের ইতিহাস আর বৌদ্ধ কোষ, এই দুখানা বই আছে, এই দুটো বই থেকে তোমরা দেখতে পারো। কিন্তু আমি প্রথমে যেটা বলবো যে আগে যে নোটস দেওয়া হয়েছে এটাকে আগে হজম করো।
পরে অ্যাডিশনের কথা ভাবা যাবে। নামগুলো মনে রাখতে পারো, বৌদ্ধ ধর্মের ইতিহাস আর বৌদ্ধ কোষ, এই দুটো চোখ বুলাতে পারো, কিন্তু আমি এখন বলবো ওই বইগুলো পড়ার দরকার নেই। যে নোটস দেওয়া হয়েছে এটাকে আগে তৈরি করো, পরে অ্যাডিশন করা যাবে। আর নিজের ভাষায় যদি লেখো অবশ্যই সেটা দেখিয়ে নেবে। নিজের ভাষায় লিখতে গিয়ে মানে সাব ব্যাংক কিছু লিখে দিলে তাহলে কিন্তু মুশকিল। মানে এরকম আমি দেখেছি, মানে শুধু ভাষা না, লজিক্যাল অনেক এরর হয়, এবং এরর কত রকমের হয় যখন খাতা দেখাবে তখন বুঝতে পারবে। মানে যাই হোক, এই আরেকটি বিষয় গেল। আর আপাতত আমার কিছু মনে পড়ছে না নোটস রিলেটেড। এবার আমি টপিক রিলেটেড বিষয়গুলো খুব সংক্ষেপে বলছি। আচ্ছা, বুদ্ধ জীবনীর বিষয়টা তো এখানে পড়ে আশা করি বুঝতে পারবে। যে ওয়ার্ড মিনিংগুলো জানবেন মানে বুঝতে অসুবিধা হবে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, ওভারঅল বিষয় হচ্ছে, যখন আরেকটি ইনফরমেশন বলা, সেটা হচ্ছে যখন বড় প্রশ্ন লিখবে এই কথাগুলো নোট করে রাখবে। মানে 30 নম্বরের কোশ্চেনগুলো যখন লেখা হচ্ছে, এখানে একটা নোট দেয়া হয়েছে, নোটটাকে হুবহু মুখস্থ করে হয়তো কেউ লিখে দিল, অসুবিধা নেই তাতে। কেউ নিজের মতন ভাষায় লিখলো, তাতেও অসুবিধা নেই। কিন্তু লেখার একটা ফরম্যাট মেনটেন করতে হবে। ডেসক্রিপটিভ লেখা তার একটা নিয়মে চলে। এবং এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে যে যিনি এক্সামে খাতাটা দেখছেন তিনি কিছু জানেন না, তুমি সেই জিনিসটাকে তাকে বোঝাচ্ছ। তাহলে এই কথাটা মাথায় নিয়ে লিখবে, তাহলে দেখবে অনেকটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে বড় প্রশ্নগুলো কিভাবে লিখতে হয়। এবং এটা তোমাদের যে কম্পালসারি যে বাংলা ইংরাজি আছে, ওখানেও যদি এই কথাটা মাথায় রেখে লেখো, আমি এটা ডেফিনেটলি বলতে পারি তোমাদের লেখার কোয়ালিটি অনেক ভালো হবে। যে যিনি খাতা দেখছেন তিনি কিছু জানেন না, তোমাকে এটা বোঝাতে হবে তাকে, সেইভাবে লিখতে হবে। তাহলে ধরো বুদ্ধর জীবনী সম্পর্কে আমরা এখানে লিখছি, তাহলে ডেফিনেটলি একটা ভূমিকা করতে হবে। একটা এত বড় লেকচার দেওয়া হচ্ছে একজনকে যে কিছু জানে না সেই বিষয়ে, তো তার একটা ডেফিনেট ভূমিকা করতে হবে। তো ভূমিকার সময়তে মোটামুটিভাবে তোমাকে যে জিনিসগুলো দেখাতে হবে সেটা হচ্ছে যে এই টপিকটা কী, এই টপিক সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি, বা সেই টপিকের একটা বেসিক আইডিয়া কিছুটা দেয়া হলো। মানে কোনো ঘটনার ক্ষেত্রে বলা যেতে পারে সেটা একটা পটভূমি হতে পারে। এই টপিকগুলো ওই ভূমিকার মধ্যে রাখতে হবে। তারপরে ওভারঅল বিষয়টাকে বলা হলো এবং শেষে একটা উপসংহার থাকবে। উপসংহারে কী লিখতে হয় ইত্যাদি সেগুলো আমি বলে দেবো। এইখানে যে বুদ্ধ সম্পর্কে বলছে, যে বুদ্ধের জীবনী প্রসঙ্গে আমরা বলছি, তো বুদ্ধ জীবনীর সোর্সগুলো বলা হচ্ছে। কোথা থেকে বুদ্ধ জীবনী সম্পর্কে আমরা কি জানতে পারি, এখান থেকে এই জানা যায়, ওখান থেকে ওই জানা যায়। এখানে জাতক নিদান কথা গ্রন্থ আছে, মহাবংশ আছে, জিনকালমালি, জিনালঙ্কার, এখান থেকে জানতে পারি। পালি সাহিত্য ব্যতীত সংস্কৃতে মহাবস্তু অবদান, ললিত বিস্তর, এইসব জায়গা থেকে আমরা উপাদান পাই। মানে বৌদ্ধের জীবনী সম্পর্কে আমরা কোথা থেকে কী পাই সেটা এখানে বলা হলো। এটা তাহলে তার একটা ভূমিকা হিসেবে বলা হলো। এরপর হচ্ছে ধাপে ধাপে এগোচ্ছে, যে বুদ্ধের জন্মের সময়ের বৃত্তান্ত এখানে বলা হলো। জন্মের নয়, অ্যাকচুয়ালি এই প্যারাগ্রাফে বলা হচ্ছে যে বুদ্ধের বংশ পরিচয়, যে তিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন। তার পিতা শুদ্ধোদন, মাতা মহামায়া, তাই আদিত্য বন্ধু গোত্র ছিল তার, ইক্ষ্বাকু রাজার বংশে তিনি জন্মগ্রহণ করেন। তাদের বংশ শাক্য নামে পরিচিত ছিল। গৌতম গোত্রবাচক শব্দ কপিল মুনির নাম থেকে কপিলাবস্তু হয়েছে। তাহলে এইটা তার বংশ পরিচয় ইত্যাদি বৃত্তান্ত সম্পর্কে বলা হয়েছে। এরপরে বুদ্ধের জন্ম বা তার বাল্যকাল সম্পর্কে, জন্মই বলা চলে এখানে প্রসঙ্গে বলা হয়েছে, যে তার মা মায়াদেবী দৈব স্বপ্ন দেখেন এবং দৈবজ্ঞরা বলে যে তার একটা সন্তান জন্মগ্রহণ করবে। এই যে শ্বেত বর্ণের মঙ্গলহস্তি তার উদরে এসে প্রবেশ করছে, এরকম স্বপ্ন দর্শন করেছিল। এরপর বৈশাখী পূর্ণিমায় তার জন্মগ্রহণ হয়। তার মা 7 দিন পর মারা যান। তার মাসি মহাপ্রজাপতি গৌতমী তাকে পালন করেন। দৈবজ্ঞরা ভবিষ্যৎবাণী করে জন্মের পরে যে ইনি বুদ্ধ হবেন অথবা সম্রাট হতে পারেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এটা জন্মকালীন বৃত্তান্ত এই প্যারাগ্রাফে বলা হয়েছে। তারপরে তার বাল্যকাল সম্পর্কে এখানে বলা হয়েছে, যে তিনি সুদর্শন ছিলেন, তার এই মহাপুরুষ লক্ষণ ছিল, ইত্যাদি 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 এইগুলো। আচ্ছা, এবারে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে তো কোনো
হেডিং দেয়া নেই। বা আমি এটা দেখি যে অনেকে ফ্লো চার্ট বানিয়ে দেয়, অনেকে ছক টক বানায়, অনেকে ছবি এঁকে দিল হয়তো কোনো কিছু প্রসঙ্গে। তো লিটারেচার সাবজেক্টে কিন্তু ওই চিত্র বিচিত্র করাটা খুব একটা শোভনীয় নয়। তো এই জন্য দেখবে যে লিটারেচারের বইপত্র বা তোমাদের মধ্যে যদি কেউ একটু বাংলা টাংলা নিয়ে দেখো, ওখানে কিন্তু ওই ছোট ছক টক থাকে না। যারা গ্র্যাজুয়েশন করেছো তারা তো মোটামুটি জানোই, আর বাকিরাও মোটামুটি বুঝতে পারে। তো যাই হোক, বলার বিষয় হচ্ছে যে ছক করার প্রয়োজন নেই। আমি নেই বলেই বলছি, মানে এমন না যে একজন ছক লিখে দিলে বলে বেশি নাম্বার পেয়ে গেলে, সেরকম ব্যাপার না। বা একটা চার্ট বানিয়ে দিলে কোনো কিছু, বা ছবি এঁকে দিলে, ওটা খুব একটা ভ্যালু অ্যাডিশন করবে না, বরং বলা চলে ওটার জন্য সময় নষ্ট হবে। এখানে যেটা করতে পারো তোমরা, হয়তো প্যারাগ্রাফগুলোর হেডিং অ্যাড করতে পারো। যেমন এই প্যারাগ্রাফটা হচ্ছে ভূমিকা, এটা হচ্ছে বুদ্ধের যে মানে বংশ পরিচয়, এরকম হেডিং দিতে পারো। এখানে হয়তো লিখলে বুদ্ধের জন্ম বৃত্তান্ত, তারপরে এখান দিলে তাদের বাল্যকাল, এরকমভাবে হেডিং অ্যাড করতে পারো। হেডিং না দিলেও খুব বেশি সমস্যা নেই, দিলে ভালো হয়, এটা আমি বলবো। তাতে কিছুটা নাম্বারের এফেক্ট পড়তে পারে, কিন্তু ছক টক করতে যাও না, সময় নষ্ট এবং খুব একটা মানে দেখতেও যে একটা লাগে তা না। প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল একটা ফরম্যাট থাকে, সেটা মেনটেন করা প্রয়োজন। আচ্ছা, এরপরে হচ্ছে তার যে বলা চলে যুবা বয়সের বিষয় এখানে বলা হয়েছে, যে তার যে বিবাহ হয়েছিল দণ্ডপাণির কন্যা গোপার সাথে। তারপর তিনি যে ওই যে জরা ব্যাধি মৃত্যু দর্শন করেন, তারপর তিনি বৈশাখী পূর্ণিমার রাত্রে সন্ন্যাস গ্রহণের জন্য গৃহত্যাগ করেন, ইত্যাদি এই বিষয় বলা। তো এটা মোটামুটি তার যে যুবা বয়সের ইতিহাস, যৌবনকালের পরিচয় এরকম বলা যেতে পারে। এরপরে হচ্ছে যে তার যে সন্ন্যাস গ্রহণ, সেই প্রসঙ্গ বলা হচ্ছে, যে তিনি এই যে সারথি এদেরকে নিয়ে, ছন্দক সারথি গন্থক নামে অশ্ব নিয়ে অনমা নদীর তীরে, হয়ে গেছে এটা তীরে। এখানে দু এক জায়গায় বানান ভুল আছে, তোমাদের যদি কোনো জায়গায় সংশয় হয় যে এটা বানানটা কি ভুল আছে নাকি, বলবে, ওটা কারেকশন করে দেবে। তো তিনি সন্ন্যাস গ্রহণ করেন, তারপর তিনি অ্যাকচুয়ালি এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এই ইভেন্টটা আগে যাবে, মানে প্রথম অলার কালাম এবং রুদ্রকের কাছে তিনি যান, তাদের কাছে সন্তুষ্ট না হয়ে তারপর তিনি রাজগৃহে আসেন। এই জায়গাটা পুরোটাই চেঞ্জ করতে হবে, এটা একটু নোট করে রাখো, যে প্রথম হচ্ছে আলার কালাম রুদ্রকের কাছে গেলেন, তারপরে রাজগৃহে এলেন, রাজগৃহে এসে বিম্বিসারের সাথে দেখা সাক্ষাৎ হলো এবং ওই যে রাজ্যের অর্ধাংশ তিনি দিতে চাইলেন, তারপরে তিনি উরুবেলা বা বর্তমান বুদ্ধগয়াতে গেলেন। তো এটা হচ্ছে ইভেন্ট 1, এটা ইভেন্ট 2, এইবার হচ্ছে ইভেন্ট 3, কিন্তু এটা সিরিয়ালটা গন্ডগোল হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে নেবে। আচ্ছা, এই হলো বিষয়। এবং এখানে মোটামুটিভাবে তার যে এই যে সুজাতার পায়েসান্ন দান, সেই বিষয়ে বলা হয়েছে। তারপর তিনি 6 জন তপস্বী তার কাছে তপস্যা করতেও, পরে তিনি খাবার গ্রহণ করার পরে তারা পরিত্যাগ করে চলে যায় এবং অবশেষে তিনি বুদ্ধত্ব লাভ করেন। এইটি তার সন্ন্যাস জীবনের প্রথম অংশ বলা যায়। এরপরে বুদ্ধত্ব লাভের পরে ঘটনাবলী এখানে বলা হয়েছে, যে তিনি 8 সপ্তাহ ধ্যান করেন, তারপর তপস ভল্লুকা নামে 2 জন তার শিষ্য হয়, তারপরে তিনি বারাণসীতে যান, সেখানে 5 জন ভিক্ষুকে ধর্ম উপদেশ প্রদান করেন, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তাহলে এটা হলো ধর্মোপদেশ প্রদানের বিষয়। এরপরে তার শিষ্য প্রশিষ্য বৃদ্ধি হয়, সেই বিষয়গুলো বলা হয়েছে। পঞ্চবর্গীয় ভিক্ষু, তারপর যশের বন্ধু ইত্যাদি মিলে 60 জন সন্ন্যাসী হয়। তারপর আর কে সন্ন্যাসী হয়, তার সন্ন্যাসী মানে তার শিষ্যদের মধ্যে কে উল্লেখযোগ্য শিষ্য ছিল, যেমন সারিপুত্র মৌদ্গল্যায়ন দুজন শিষ্য, অনাপিণ্ডিক, ঘোষিত, কৌশলরাজ প্রসেনজিৎ, এরা তার বিভিন্ন শিষ্য হয়। মল্লিকা, শ্রাবস্তীর বিশাখা, এরা হচ্ছে শিষ্যা, ইত্যাদি ইত্যাদি তার শিষ্য বা ধর্মপ্রচারে এই প্রসঙ্গে এই প্যারাগ্রাফ আছে। এরপরে তার দেহত্যাগ কীভাবে হয় সেটা এখানে বলা হচ্ছে এই প্যারাগ্রাফে,
যে কর্মকার পুত্র চুন্দের প্রদত্ত শুকর মধ্যম নামক আহার্য গ্রহণ করে তার যে শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপর তার দেহত্যাগ হয়। দেহত্যাগের পরে ওই তার মানে দাহ করা হয়। দাহ করার পরে দেহাস্থি নিয়ে কিছু বিবাদ হয়, সেই প্রসঙ্গ এখানে উল্লেখ আছে। মানে এটা অন্তিম জীবন বা মৃত্যু এই বিষয়। এবারে কোশ্চেনের মধ্যে বলা আছে যে মেজর 4 ইভেন্টস, তো এখানে থেকে উল্লেখ আছে। যেমন বুদ্ধের যে জন্ম সেটা হচ্ছে প্রথম মেজর ইভেন্ট, তার যে গৃহত্যাগ সেটা হচ্ছে সেকেন্ড মেজর ইভেন্ট, তার যে মানে তিনি যে বুদ্ধত্ব লাভ করলেন সেটা সেকেন্ড মেজর ইভেন্ট এখানে উল্লেখ আছে। বোধি লাভ তার জীবনের দ্বিতীয় প্রধান বৃত্তান্ত। ধর্মচক্র প্রবর্তন বুদ্ধের তৃতীয় যে মেজর ইভেন্ট। আর ফোর্থ হচ্ছে পরিনির্বাণ বা জীবনের অবসান। এই 4টি জিনিস হলো। লাস্ট প্যারাগ্রাফে এখানে উপসংহার হচ্ছে। তো উপসংহারে কি লিখতে হয়? জেনারেলি উপসংহারের মধ্যে উপসংহার মানে কি? উপসংহার মানে হচ্ছে শেষ করা। সংহার মানে নাশ করা বলে, বিনাশ করা। উপসংহার মানে হচ্ছে আমরা এটাকে কমপ্লিট করছি, মানে শেষ হচ্ছে। তো শেষ যখন করা হয়, অল ওভার একটা জিনিস আমরা বলে ফেলেছি, ওই বললাম একজন কিছু জানে না, তাকে একটা টপিক নিয়ে বলা হচ্ছে। শেষে আমরা কিছু রিভিউ দিই, মন্তব্য থাকে। তো এই রিভিউ বা মন্তব্য দেয়া যায়। আমরা সেখানে কিছু সমালোচনা অ্যাড করতে পারি। এখানে আমরা অতিরিক্ত কিছু বলতে পারি, মানে ফার্দার কিছু ইনফরমেশন। এছাড়া এইরকম মোটামুটি বিষয়গুলো এখানে বলা যায়। এটা তোমরা নিজেরাও মানে তোমাদের এই কনসেপশনগুলো রাখলে নিজেদের অ্যাড করতে সুবিধা হবে, যে শেষের দিকে কি কি থাকে। এবার ধরা যাক এখানে আমরা বলছি যে বুদ্ধ একাধারে মহাকরুণার আধার, আবার সংঘ পরিচালনা বাস্তব বুদ্ধির অদ্ভুত সমীকরণ তার জীবনে ধরা পড়ে। মানে একজন করুণাময় দয়াশীল, আবার তিনি সংঘ পরিচালনায় দক্ষ একজন ব্যক্তি। মানে জেনারেলি আমরা কি দয়া মায়াশীল লোক মানে ভোলা ভালা টাইপের হয় এরকম ভাবি, মানে সে একটা সংঘ নায়ক হবে এরকম সচরাচর দেখা যায় না। মানে একটা সংঘ প্রধান হতে গেলে ভীষণ কঠোর হতে হয়। তো এইটা দুটো বিপরীত গুণের একটা আধার তার মধ্যে দেখা যাচ্ছে। এখানে একটু ভাষাটাকে এইভাবে বলা হয়েছে যে মহাকরুণার আধার, আবার তার সংজ্ঞা পরিচালনা ও বাস্তব বুদ্ধির অদ্ভুত সমীকরণ তার জীবনে ধরা পড়ে। এই ভাষার পরিবর্তে তোমরা নিজেদের মতো লিখতে পারো যে তার জীবনে একদিকে মহাকরুণা দেখতে পাওয়া যায়, অন্যদিকে তিনি সংঘ পরিচালনা ও বাস্তব বুদ্ধির পরিচয় দিয়েছেন। একই কথা হলো, ভাষা পরিবর্তন নিয়ে সমস্যা নেই, কিন্তু ইনফরমেশন যেন বাদ না যায়। এবং একটা জিনিস নোটগুলো পড়তে গিয়ে তোমরা দেখবে যে এখান থেকে একটা বাক্য বাদ দেওয়া যাবে না। এটা মানে একদম নির্যাস বের করে নিয়ে লেখা। একটা বাক্য বাদ দেওয়া মানে এখান থেকে একটা ইনফরমেশন বাদ যাবে। এরপরে বলা হচ্ছে যে আধ্যাত্মিকতা ভারতবর্ষের চিরন্তন সম্পদ, সেখানে নূতন মতবাদের সাথে পুরাতন রীতিনীতি খণ্ডন না করে অপূর্ব সমন্বয়ের পদ্ধতি তার কর্মপদ্ধতির অঙ্গ। এটা বেসিক্যালি যে বুদ্ধ বা মহাবীর প্রমুখ এরা কি মানে রিলিজিয়াস রিফর্মার ছিলেন নাকি নতুন ধর্মমত প্রচার করেছিলেন, এটা একটা ইতিহাসে কন্ট্রোভার্সি থাকে। কিন্তু এই জায়গায় এখানে সমর্থন করা হচ্ছে যে তিনি রিফর্মার হিসেবেই ছিলেন, যে তার মধ্যে একটা সমন্বয়ের একটা প্রবণতা দেখা যায়। এটা পালি পড়তে গিয়ে কিছু তোমরা পাবে, কিছু কিছু জায়গাগুলো আছে, আমি ডিটেলসে বলছি না, যখন যেটা পড়ানো হবে তার নমুনা পাবে। তো এইটা একটা বাক্যের মধ্যে কিন্তু অনেক বড় বিষয় এখানে উল্লেখ আছে। আচ্ছা, তার প্রবর্তিত সঙ্গে সকল বর্ণের মানুষ স্থান পেলেও কোনো ভেদাভেদ সৃষ্টি হয়নি। বেসিক্যালি বর্ণাশ্রম অনুসারে যে ভেদাভেদ যেটা ভারতবর্ষে চিরন্তন প্রচলিত, সেইটি কিন্তু বুদ্ধের মধ্যে ছিল না, বা বৌদ্ধ সঙ্গে এটা ছিল না। এগুলো বিষয়। একাধারে তিনি সমাজের নিম্নবর্ণের মানুষকে ওই একই কথা বলা হয়েছে তাদের দিয়েছেন, এবং নারীদের জন্য ভিক্ষুণী সংঘ তৈরি হয়েছে। তো সবার যে সমান অধিকার সেটা ছিল।
এরপরে জাগতিক সুখ দুঃখের অন্তরালে কিভাবে দিব্য জীবনের অধিকারী হওয়া যায় তার পথ তিনি উন্মুক্ত করেছেন বুদ্ধের জীবনীকেই উপদেশের বাস্তবায়িত চিত্র বলা চলে। এই যে কথাটি বলা হলো এটা অসাধারণ একটি বিষয় যে দেখো এখানে আমার তো মনে হয় না যে আমি এখানে খুব বেশি সাধু ভাষা প্রয়োগ করেছি, কিন্তু এর থেকে অনেক ভালো ভালো ভাষা অনেকে দিতে পারে। তো এই কথাটি বললাম ইনফরমেশনের উপর কিন্তু নাম্বার ডিপেন্ড করছে। এখানে মানে একটু বক্রোক্তি করে বলা হয়েছে, কিন্তু এটা খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট। ওই বললাম মন্তব্য করা হয়। আমাদের প্রশ্ন কি বলেছে, বলছে যে বুদ্ধের জীবনী সম্পর্কে চেয়েছে, এবং এখানে আমরা বলছি যে বুদ্ধের যে জীবনী সেটাই হচ্ছে তার উপদেশের বাস্তবায়িত চিত্র। খালি একটি বইতে এই লেখা আছে, দেখো এই করবে এই করবে না, এই করলে নরকে যাবে, ওই করে কোনোদিন মানুষের মানে চিত্তশুদ্ধি হয় না। মানুষ আলটিমেটলি একজনকে দেখে, একজনের জীবনীকে ফলো করে, চোখের সামনে দেখে অথবা জীবনী পড়ে ইন্সপায়ার্ড হয়। এটা তো আশা করি তোমরা প্রত্যেকেই কারো না কারো জীবনী পড়েছ। বাঙালি এদের মধ্যে যদি মানে সুভাষচন্দ্র বসু বলো, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, এদের থেকে তো আমরা শিখি যে তারা কত আত্মত্যাগ করেছিলেন, সেটার থেকে ইন্সপিরেশন পাওয়া যায়। সিমিলারলি বুদ্ধের যে জীবনী সেটাকেই তার উপদেশের বাস্তবায়িত চিত্র বলা চলে। তো এইরকমভাবে বিষয়গুলো বলা, এটা একটা ভালো ভাষা হতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন হিসেবে হচ্ছে। তো এইভাবে এটাকে তৈরি করবে। এখান থেকে এটা 30 নম্বরের কোশ্চেন। এটাকে আপাতত বেশি চেঞ্জ করার দরকার নেই, এই যে যা আছে সেরকম তৈরি করার চেষ্টা করো। সিলেবাস আগে কমপ্লিট হোক 100 নাম্বার, তারপরে এটা দেখা যাবে কিছু অ্যাড করা যাবে কিনা। আর তোমাদের মান্থলি এক্সাম নেওয়া হয়, 1 মাসে 4টে ক্লাসে যা কিছু করানো হচ্ছে, গ্রামার এবং হিস্ট্রি পোর্শন। এক্সামটা দিয়ে দাও, 3 মাসের মানে টোটাল 100 নাম্বার কমপ্লিট হয়ে গেল। দেন কে কত অ্যাড করতে পারে তখন করবে, আপাতত যা আছে এটাকে শেষ করো। আচ্ছা, এখানে এই তো 30 নম্বরের কোশ্চেন একটা হলো। এখান থেকে কারো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, যদি প্রশ্নে বলা হয় যে মেজর 4 ডিফারেন্ট লিখতে, তাহলে প্রথমে ভূমিকা, তারপরে প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা, তৃতীয় ঘটনা, এভাবে পয়েন্ট করলেই হবে। হ্যাঁ এরকম ভাবে করতে পারো, না করলেও অসুবিধা নেই, কিন্তু ওকে মেনশন করতে হবে যে এইটা হলো প্রথম ঘটনা, এইটা হলো দ্বিতীয় ঘটনা, এইরকম। বোঝা গেল? দিলে ভালো, না দিলেও খুব বেশি অসুবিধা নেই। আর কারোর প্রশ্ন আছে কিছু? আচ্ছা আচ্ছা, এটা তো 23-এ এসে গেছে, তো এই নোটটা তৈরি না করলেও হবে, কিন্তু বাড়িতে পড়বে ভালো করে। নেক্সট হচ্ছে ফরমেশন অফ সংঘ। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলার, এইখানে ফুটনোটে এরকম 1 দিয়ে নিচে কিছু লেখা আছে, এই যে পেপার 2 গ্রুপ এ হিস্ট্রি পোর্শন প্লে লিস্ট ভিডিও 7B থেকে 8B। এইটা হচ্ছে প্রিভিয়াস যে ক্লাসের রেকর্ডিং ছিল যেটা, সেইটার রেফারেন্স দেওয়া আছে যে এই টপিকটা ওই ভিডিওতে আছে, অমুক প্লে লিস্টে অমুক জায়গাতে। এটা তোমাদের দেখার দরকার নেই, কারণ তোমাদের ক্লাসের রেকর্ডিং রাখা হচ্ছে। এটা নোটে দেওয়া আছে, কারোর কনফিউশন হতে পারে, এই জন্য বলে দেওয়া। আচ্ছা, এবারে হচ্ছে ফরমেশন অফ সংঘ। এইটা একটু নতুন আছে, যে গিভ এ শর্ট অ্যাকাউন্ট অফ দ্য ইম্পর্টেন্ট রোল প্লেড বাই মহাপ্রজাপতি গৌতমী ইন দ্য ফাউন্ডেশন অফ বুদ্ধিস্ট অর্ডার অফ নান ভিক্ষুণী সংঘ। মানে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে মহাপ্রজাপতি গৌতমীর কি অবদান আছে। 6 সালে এসেছে, এর মধ্যে মানে প্রিভিয়াসলি বললাম 19-এর পরে আপডেট করা হয়নি, তো 23 থেকে 20 সাল পর্যন্ত এসেছে কিনা এটা একটু দেখে নিই। তো এখানে বিষয় হচ্ছে যে যখন বৌদ্ধ সংঘ গঠিত হয়, বৌদ্ধ সংঘ কীভাবে গঠিত হয় এটা দেখবে লাইফ অফ বুদ্ধাতে পাবে কিছুটা। তো এই নোটগুলো কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু ইনকমপ্লিট আইডিয়া তৈরি হবে। তো প্রথমেই কিন্তু ভিক্ষুণী সংঘ তৈরি হয়নি, এবং অদ্ভুত বিষয় যে প্রথমে বুদ্ধ ডিনাই করেছিলেন যে ভিক্ষুণী সংঘ করা হবে না,
আচ্ছা, তো এই কথাটা এখানে ভূমিকাতে একটুখানি বলা হয়েছে, যে সোর্সটা দেয়া হয়েছে, যে প্রথমে ভিক্ষুণী সংঘ ছিল না। বিনয় পিটকের চূল্যবর্গের 10ম ভিক্ষুণী স্কন্ধকে জানা যায় যে বুদ্ধের যে বিমাতা মহাপ্রজাপতি গৌতমী, তার প্রচেষ্টায় ভিক্ষুণী সংঘ গঠিত হয়। এটা ভূমিকা হিসেবে বলা হলো। এবারে চূল্যবর্গের বর্ণনা অনুসারে, আচ্ছা চূল্যবর্গটা কি জিনিস এটা, বা ভিক্ষুণী স্কন্ধ কি জিনিস, এটা প্রশ্ন জাগতে পারে অনেকে। এগুলো অ্যাকচুয়ালি প্রপার নাম। বিনয় পিটকের একটা সেকশনের নাম হচ্ছে চূল্যবর্গ, তার মধ্যে একটা চ্যাপ্টারের নাম হচ্ছে ভিক্ষুণী স্কন্ধ। তো এইটা যখন ইউনিট 3 পড়ানো হবে, ইউনিট 3 বা 4 লিটারেচার পোর্শন, সেখানে এগুলো ডিটেলসে বলা হবে। এই জায়গা থেকে তোমাদের প্রশ্নও থাকে, তুল্যবর্গ, মহাবর্গ, পরিবার পাঠ ইত্যাদি। তো এগুলোকে আপাতত প্রপার নাউন হিসেবে মনে রাখবে। ধরো ইংরাজিতে বলা হলো যে গসপেল অফ জন বা এরকম কিছু, বা ঋগ্বেদের বলা হলো যে মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ মানে কি এটা জানা তো প্রয়োজন, এটা একটা বইয়ের নাম, এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের এত নামের জানার দরকার হয় না, এটা একটা জায়গা, মানে একটা বইয়ের অংশ। এইরকম সিমিলারলি কপিলাবস্তু নিগ্রোধারাম, নিগ্রোধারাম মানে কি? নিগ্রোধারাম একটা জায়গার নাম। সংঘারাম যে হয় বৌদ্ধ সংঘারাম, নিগ্রোধারাম একটা বৌদ্ধ সংঘারাম, তার নাম। এটা অ্যাকচুয়ালি নিগ্রোধ বলে একজন ব্যক্তি দান করেছিল বলে তার নামে নিগ্রোধারাম হয়েছে। তো প্রপার নাউনের মিনিং কেউ জিজ্ঞাসা করবে না। তো নিগ্রোধারাম যখন ছিলেন তখন মহাপ্রজাপতি গৌতমী বুদ্ধকে রিকোয়েস্ট করলেন যে আপনি নারীদের প্রব্রজার অনুমতি দিন। প্রব্রজা মানে হচ্ছে সন্ন্যাস। এই টার্মগুলো তোমরা জিজ্ঞাসা করবে। পরের দিন থেকে ক্লাসে শেষে আমি সময় দেব, সেই সময় জিজ্ঞাসা করে নেবে, মিনিংগুলো বলে দেবো। সন্ন্যাসের অনুমতি চাইলেন, বুদ্ধ সেটা প্রত্যাখ্যান করলেন। তখন বুদ্ধ যে নিগ্রোধারাম থেকে, নিগ্রোধারাম মানে হচ্ছে কপিলাবস্তু, নেপালে, সেখান থেকে তিনি বৈশালীতে এলেন। বৈশালী মানে হচ্ছে বিহারের আপার পোর্শন, যেটা মুজাফরপুর, বেগুসরাই, সারেন, এরকম সব যে ডিস্ট্রিক্টগুলো আছে ওই জায়গাটা। তো কুটাগার শালা হচ্ছে ওরা একটা জায়গার নাম, এটার মিনিং জানার প্রয়োজন। তো সেইখানে উনি তখন এলেন, তখন ভিক্ষু আনন্দ তিনি গৌতমীর মুখে সব কিছু শুনে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন যে নারীরা যদি ধর্মাচরণ করেন তাহলে কি তারা এই শ্রোতাপত্তি, সকৃতাগামী, অনাগামী, অরহত এইগুলো লাভ করতে পারে? এইগুলো কি জিনিস? এইগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম সাধনার এক একটা স্টেজ। এটা স্টেজ 1, স্টেজ 2, 3, 4, এই 4টে স্টেপ কি কেউ অতিক্রম করতে পারবে? এবং এগুলো কি, এই স্টেজে কি আছে না আছে সেটা তোমাদের আপাতত জানার প্রয়োজন, তোমরা বৌদ্ধ ধর্ম সাধনা করতে যাচ্ছ না। তবে এগুলো বলা হবে, মানে শ্রোতাপত্তি মানে কি বোঝায়, সকৃতাগামী মানে কি বোঝায়, পরবর্তী যখন ক্লাস হবে টুকটাক অল্প অল্প করে জানবে। আপাতত এই প্রপার নাউন হিসেবে এগুলোকে মনে রাখবে। আচ্ছা, তো তখন বুদ্ধ বললেন যে ঠিক আছে, অনুমতি দেয়া হবে, মানে ভিক্ষুণীদের জন্য আলাদা সঙ্গ তৈরি হবে, কিন্তু তাদেরকে 8খানা নিয়ম পালন করতে হবে। সেটাকে অষ্টগুরু ধর্ম বলা হচ্ছে। তো 8খানা নিয়ম কি? এইখানে দেখো, এই পালিতে লেখা আছে, পশ্চাৎ-উপসন্নায় ভিক্ষুণীয়া তদুপসন্নস্য ভিক্ষুণ অভিবাদনম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই যে কোটেশন আছে, খুব কম নোটের ক্ষেত্রে তোমাদের পালিতে যে কোটেশন থাকবে, আপাতত এই 3 মাসের ক্লাস যতক্ষণ না হচ্ছে পালিতে কিছু দেখবে না, এটাকে পড়ার দরকার নেই। 3 মাসের বেসিক গ্রামার আগে শেখো, তারপরে গিয়ে এই কোটেশনগুলো তৈরি করবে। এবং কোটেশন খুব কম আছে, আই থিঙ্ক 30% নোটের ক্ষেত্রে কোটেশন পাবে। বাকি নোটগুলো যেমন লাইফ অফ বুদ্ধা নোটটা পুরোটাই বাংলায় লেখা। তো সুতরাং এই কোটেশন নিয়ে ভাবার কিছু নেই, এগুলো শেখানো হবে কীভাবে মিনিংগুলো হচ্ছে, ট্রান্সলেশন কীভাবে হবে। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে কি, এইটাকে বাদ দিয়ে শুধুই বাংলাটা লেখা। কোনো ভিক্ষু শতবর্ষ পূর্বে উপসম্পদা লাভ করেছে। উপসম্পদাটা কি জিনিস? উপসম্পদা হচ্ছে একজন যে এই যে মানে ভিক্ষুণী হওয়া, যেটা সেটাকে হচ্ছে উপসম্পদা বলা হয়, অর্ডিনেশন। তো তাৎপর্য হচ্ছে যে একজন ভিক্ষুণী 100 বছর বয়স, আর একজন ভিক্ষুর বয়স 1 দিন, মানে ভিক্ষু হয়েছে 1 দিন হয়েছে মাত্র, আর একজন 100 বছর আগে হয়ে গেছে ভিক্ষুণী। কিন্তু
হিসাব মতন কি, যে বয়স্ক তার সম্মান প্রাপ্য, কিন্তু ইনি বলছেন যে উল্টোটা, মানে ভিক্ষুণী যে কনিষ্ঠ ভিক্ষু, অল্প বয়স্ক ভিক্ষুকে সম্মান করবে, তাকে তার সামনে উঠে দাঁড়াবে, তাকে প্রণাম করবে, তাকে উপযুক্ত সম্মান প্রদান করবে ইত্যাদি। আরো বলছে যে যেখানে কোনো ভিক্ষু নেই সেখানে কোনো ভিক্ষুণী থাকতে পারবে না। প্রতি অর্ধ মাসে ভিক্ষুদের কাছ থেকে উপসতের এবং ধর্মদেশনাদানের তিথি জেনে নিন। উপসত মানে হচ্ছে বৌদ্ধদের একটা রিচুয়াল হয়, সেই রিচুয়ালের নাম উপসত। উপসত কি আপাতত জানার প্রয়োজন, এটা পরে জানবে, বিনয় পিটক যখন পড়ানো হবে সেখানে এই জিনিসগুলো আছে। আর দেশনা শব্দের অর্থ হচ্ছে উপদেশ প্রদান, কবে উপদেশ দেওয়া হবে এবং কবে ওই রিচুয়ালটা হবে সেটা তিথি জেনে নেবে। তারপর বলছে বর্ষাবাস যাপনের পরে। বর্ষাবাস মানে হচ্ছে যে এগুলো তোমরা পরের দিনেও জিজ্ঞাসা করতে পারো, আমি টুকটাক বলে যাচ্ছি, আর আদারওয়াইজ এগুলো প্রপার নাউন বলে ধরে নেবে। বর্ষাবাস কিছু একটা জিনিস হবে, রিচুয়াল এইরকম। বর্ষাবাস হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে বছরের মানে 3 মাস, বছরের বলতে অ্যাকচুয়ালি মানে বর্ষা কালের 3 মাস একই জায়গায় তারা অবস্থান করেন, মানে বাইরে কোথাও যান না। 3 মাস একই একটা বৌদ্ধ বিহার বা কেউ হয়তো কোনো গুহার মধ্যে তপস্যা করে কাটান, কোথাও বাইরে বেরোন না, এরকম নিয়ম আছে। বলছে এই বর্ষাবাস যাপনের 3 মাস পরে দৃষ্ট সুত কিংবা মনে মনে আশঙ্কা, মানে কেউ দেখেছে যে ও অমুক এই ভুলটা করেছে, অপরাধ করেছে, বা শুনেছে যে হ্যাঁ ও তো এরকম করেছে শুনেছি, এবং মনে মনে আশঙ্কা যে এইটা এরকম ভুল করতে পারে, এই 3 ক্ষেত্রে তাদের প্রবারণা করতে হবে। প্রবারণাও একটা রিচুয়াল। প্রবারণা হচ্ছে বেসিক্যালি একটা কনফেশন সেরিমনির মতো, যে আমার এটা ভুল হয়েছে এবং সেইটা সাপেক্ষে তাকে শাস্তি দেওয়া হয় বৌদ্ধ সংঘে, মানে জাজমেন্টের মতন বিষয়। এরপরে বলছে গুরু ধর্ম যদি কেউ লঙ্ঘন করে তাহলে সেরকম আপত্তিগ্রস্ত ভিক্ষুণী উভয় সংঘের কাছে, উভয় সংঘ মানে ভিক্ষু সংঘ এবং ভিক্ষুণী সংঘ, সেখান থেকে মানত্বদণ্ড ভোগ করবে। মানত্বদণ্ডটা কি সেটা অন্য বিষয়। বেসিক্যালি একজন ভিক্ষু যদি অপরাধ করে সে ভিক্ষু সঙ্গে গিয়ে তার শাস্তি হবে, ভিক্ষুণী যদি অপরাধ করে তার ভিক্ষু সংঘ এবং ভিক্ষুণী সংঘ 2 জায়গাতে গিয়ে তার শাস্তি হবে। তারপর বলছে 2 বর্ষ ধরে এই প্রাণী হত্যা, অদত্ত গ্রহণ, অব্রহ্মচর্য, মিথ্যা বাক্য, এই যে এই শিক্ষাপদে শিক্ষিত নারী, শিক্ষাপদ মানে হচ্ছে নিয়ম, এই নিয়ম 6খানা নিয়ম যে শিখবে সে উপসম্পদা যাচনা করতে পারে। মানে আগে 6খানা নিয়ম আগে শিখতে হবে, এই নিয়মগুলো যদি কেউ শিখে ঠিকঠাক শুধরে যায় তাহলে তাকে ভিক্ষুণী বানানো হবে। উপসম্পদা মনে হচ্ছে একজনকে ভিক্ষুণী বানানো, রিচুয়ালটার নাম হচ্ছে উপসম্পদা। এরপরে বলছে কোনো প্রকারেই কোনো ভিক্ষুণী কোনো ভিক্ষুকে আক্রোশ বা নিন্দা করতে পারবে না। তারপরে বলছে আজ থেকে মানে ভিক্ষুণীরা ভিক্ষুদের উপদেশ দিতে পারবে না, কিন্তু ভিক্ষুরা ভিক্ষুণীদের উপদেশ দিতে পারবে। মানে ভিক্ষুণীরা কখনো প্রিচার হতে পারবে না, মানে ভিক্ষুরাই উপদেশ প্রদান করবে, এইখানে বিষয় বলা হচ্ছে। আচ্ছা, এই নিয়মগুলো বুদ্ধ বললেন, তখন মহাপ্রজাপতি গৌতমী বললেন যে হ্যাঁ আমি এগুলো পালন করতে রাজি আছি। তখন তার প্রব্রজা হলো, দেখো এখানে বলা হচ্ছে বুদ্ধ শাসনে। এইখানে এটা একটা টিপিক্যাল বুদ্ধিস্ট টার্ম আছে, শাসন বলতে ধর্ম বোঝায় পালিতে। বুদ্ধ শাসনে মানে হচ্ছে বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ ধর্মে তার প্রথম প্রব্রজা অর্থাৎ সন্ন্যাস হলো নারী হিসেবে। তারপরে রাহুল মাতা, অভিরূপনন্দা, তিস্সা, মিত্রা ইত্যাদি সবাই সাক্ষ্যরমণী প্রপোজিত হলেন। তাহলে একজনকে নিয়ে তো সঙ্গ হয় না, মিনিমাম 2-3 জন হতে হবে। ক্রমে ক্রমে বহু ব্যক্তি, মানে এখানে মেনশন আছে 500 জনকে নিয়ে এসেছে উনি। এইভাবে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হলো, এবং ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার পরে পৃথকভাবে তাদের প্রাতিমোক্ষ ইত্যাদি নিয়মাবলী তৈরি হলো। প্রাতিমোক্ষ কি জিনিস এটা বিনয় পিটক পড়তে গেলে পড়বে, আপাতত প্রপার নাউন হিসেবে মনে রাখবে। আচ্ছা, এবারে উপসংহার আসছে। উপসংহারে বলেছিলাম কিছু রিভিউ টিভিউ দিতে হয়। আচ্ছা, এখানে তোমাদের মানে তোমাদের মধ্যে পুরুষ এবং নারী উভয় প্রকার স্টুডেন্টই আছো, সবারই আশা করি একটুখানি দেখে মনে হচ্ছে যে একটু তো আপত্তিজনক এরকম সব নিয়ম চাপিয়ে দেওয়া হলো, যে এরকম 100 বছরের বুড়ি সে এরকম একটা অল্প বয়স্ক
একে তাকে প্রণাম করবে, এটা কোনো কথা হতো? তো এইখানে এর পরে মানে যেটা টেক্সট আছে সেখানেই বুদ্ধ বলছেন যে তিনি কেন এই নিয়মগুলো চালু করলেন। তিনি বলছেন যে এই যদি মানে নারীদের ব্রহ্মচার করে বৌদ্ধ সংঘের যে মানে ব্রহ্মচর্য সেটা সহস্র বছর আগে হতো, সেটা 500 বছর কমে গেল। মানে অ্যাকচুয়ালি মোটামুটি বৌদ্ধ ধর্মের উৎপত্তির 500 বছর পরেই দেখা যাবে যে এই মহাযান বা তন্ত্রযান বজ্রযানের যে ব্যাপার স্যাপার আছে, মানে নারী পুরুষের সম্মিলিত যে সাধনা, এই সব ব্যাপারগুলো তৈরি হলো। এবং ভারতবর্ষ থেকে যে বৌদ্ধ ধর্ম বিলুপ্ত হয়ে গেল তার অন্যতম কারণ হচ্ছে এই যে এই ধরনের যেসব ধর্মাচরণ তৈরি হয়েছিল সেইগুলো। এইটি কিন্তু তিনি আন্দাজ করেছিলেন, এবং যারা বিভিন্ন যে মহাপুরুষ আছেন তারা কিন্তু বহুকালের বিষয়ে বুঝতে পারেন। মানে আজকে ধরো অনেক এরকম সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, তাদের অনেকেই দেখা যাবে 5-10 বছর পরে তাদের আর কোনো ভ্যালু নেই। ধরো এই যেমন সঞ্জীব মহেশ্বরী, ইনি এই 2014-15 এরকম সময়টা করে 2010, 11, 12 এরকম সময় থেকে উনি উঠলেন। আজকে ওনাকে খুব একটা দেখতে পাওয়া যায়, আরও অনেকে উঠে এসেছে, তারা কালের গর্ভে মিলিয়ে যাবে। কিন্তু এই যে মানে গৌতম বুদ্ধ, তিনি 2500 বছর আগের ব্যক্তি, 2500 বছর পরেও এখনো তার একটা রেলিভেন্স আছে। যারা ধর্মীয়ভাবে বৌদ্ধ তাদের ব্যাপারটা আলাদা, মানে তাহলেও বিশ্বের কোটি কোটি লোক বুদ্ধকে মেনে চলছে, তার নাম করে সংসার ত্যাগ করে মানে সন্ন্যাস গ্রহণ করছে, ভিক্ষু হয়ে যাচ্ছে, মানে জীবনের সুখ আহ্লাদ ত্যাগ করে। তো ডেফিনেটলি তার তো একটা ভ্যালু আছে না। 2500 বছর পরেও তাকে মানুষ মনে রেখেছে বা তার জন্য জীবন উৎসর্গ করছে। এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী নয় তাদের মধ্যেও বহু সংখ্যক ব্যক্তি আছে যারা বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা করে। আমার নিজের যে পালি নিয়ে পড়াশোনা, অ্যাকচুয়ালি আমার বুদ্ধিজমের ওপর একটা ছোট থেকেই আগ্রহ ছিল, সেই জন্য পড়া। তো তো কেন মানুষ তার কথা পালন করছে? তো তাদের একটা বহু দূরদৃষ্টি থাকতো, এবং তিনি যেটা বলেছিলেন এক্স্যাক্টলি সেটাই হয়েছিল পরবর্তীকালে। ভিক্ষুণী সংঘ যদি গঠিত না হতো তাহলে এই যে বিভিন্ন যে আচরণ এইগুলো তাহলে উদ্ভব হতো না। তো এই কারণে তিনি ওখানে মেনশন করেই বলছেন, এই যে চূল্যপর্বে যখন উল্লেখ আছে যে জলাশয়ের জল যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে, তেমন তার চারপাশে যেমন বাঁধ দেওয়া হয়, তেমন ভিক্ষুণীদের জন্য ওই যে গুরু ধর্ম সেগুলো পালনে তিনি বিধান দিয়েছেন, যাতে এটা একটা লিমিটের মধ্যে থাকে। আদারওয়াইজ এটা আরও তাড়াতাড়ি মানে অবক্ষয় দেখা দিত বৌদ্ধ সঙ্গে। এই হলো এখানে বিষয়। তো এখানে তোমাদের আর কিছু বলার নেই, এই যে যতটা আছে এইখান থেকেই মোটামুটি হয়ে যাবে। আর এখানে যে নোটগুলো আছে এটা যদি ঠিকঠাক লিখতে পারো হুবহু, এখান থেকে কিন্তু তোমরা 21-22 পেয়ে যাবে একটা 30 নাম্বার নোটের মধ্যে। তো আশা করি এটা তৈরি করতে খুব একটা অসুবিধা হবে না। এই পালিটা আপাতত করতে হবে না, এই গরুধম্মং অধ্যাপন নয়, শুধু এই বাংলাটাই এখন তৈরি করো। পালি আগে শেখো, 3 মাস পরে এসব দেখা যাবে। আচ্ছা, এই নোটটা যে হলো ভিক্ষুণী সংঘ, এখান থেকে কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, ব্রহ্মজা মানেটা বলবেন কি? ব্রহ্মজা মানে হচ্ছে সন্ন্যাস। আচ্ছা, আর আচ্ছা, টার্মগুলো তোমরা দেখে পরের দিনও বলতে পারো, অসুবিধা নেই। আর একটু সামনের দিনে ক্লাসটা আগে পড়ে রাখবে, তাহলে কি হয় ক্লাসের মধ্যেই জিজ্ঞাসা করে নিতে পারে, মানে যে সপ্তাহের জিনিস সেই সপ্তাহতেই ডাউট ক্লিয়ারিং হয়ে গেল। আর কারোর কোনো প্রশ্ন আছে? লাস্টের প্রায় যেটা বলেছে, গৌতমী বয়োজ্যেষ্ঠ ভিক্ষুকে কনিষ্ঠ ভিক্ষুর সম্মান প্রদানের রীতি প্রবর্তন আছে, এটা পরিবর্তন হয় না, ব্যাপারটা হচ্ছে পরিবর্তন মানে চেঞ্জ করা, আর প্রবর্তন মানে কি ইনিশিয়েশন, মানে অর্গানাইজ করা। বুদ্ধ কি নিয়ম করলেন যে
বয়স্ক ভিক্ষু কনিষ্ঠ ভিক্ষুকে সম্মান করবে, বা আমি রিভার্সে যদি বলি, মানে কনিষ্ঠ ভিক্ষু বয়স্ক ভিক্ষুকে, মানে যে বয়সে ছোট সে বয়সে বড়কে সম্মান প্রদান করবে না, এটা নিয়ম। মানে যে নাতির বয়সী সে দিদিমার বয়সী একজন একে প্রণাম করবে না, বরং উল্টো দিদিমা এসে নাতিকে প্রণাম করবে। তাহলে এটা নিয়ম ছিল না, উনি বললেন যে এই নিয়মটা প্রবর্তন করতে, যে যে নাতির বয়সী সে দিদিমার বয়সীকে প্রণাম করবে। কিন্তু বুদ্ধ সেটা প্রত্যাখ্যান করলেন যে না, যেটা বলা আছে ওটাই করতে হবে। ওকে, ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে? স্যার বলছি যে এই নিয়মটার মানে কারণটা কি, যে অল্প বয়স্ক ভিক্ষুণীকে মানে না, এটা আমি জানি না, এটা তাহলে বুদ্ধের আমার বিচার করতে বসতে হবে, সেটা আমার অত মেধা নেই এবং সেটা ঠিক আছে। অধিকারও নেই। তো এখানে যা আছে এটা বিষয়বস্তু, তোমাদের একটা অ্যাকচুয়ালি এটা এতই বিরূপ কথাবার্তা, এটা দেখে অনেকের একটা লাগতে পারে, কিন্তু সেটা তাৎপর্য কিন্তু ওখানেই মানে বুদ্ধ নিজেই মেনশন করেছে। আচ্ছা, এবারে এইটা হচ্ছে 30 নম্বরের কোশ্চেন। আশা করি আকারগুলো দেখে বুঝতে পারবে কোনটা 30 নম্বরে, এখানে লেখার দরকারও নেই। আর শর্ট নোট যেগুলো লেখা আছে এটা হচ্ছে মানে ছোট যে প্রশ্ন আছে সেগুলো 10 নম্বরের কোশ্চেন। শর্ট নোটগুলো প্রত্যেকটা টপিকের ইকুইভ্যালেন্ট বা কোরিলেটেড শর্ট নোটগুলো দেওয়া আছে। যেমন এখানে কপিলবস্তু আছে, কপিলবস্তু দেখো এইখানে ভিক্ষুণী সঙ্গতে এখানে উল্লেখ আছে, বুদ্ধের জন্ম হয়েছিল কপিলবস্তুতে সেটা উল্লেখ আছে। এখানে ঋষিপতন, বুদ্ধ যে ধর্মপ্রচার করেছিলেন, কুশিনারা তার দেহত্যাগ হয়েছিল, সারিপুত্র বুদ্ধের একজন শিষ্য, মোগল্লান আর একজন শিষ্য, পঞ্চবর্গীয় ভিক্ষু তারাও শিষ্য, প্রশ্নদি কৌশল এটা শিষ্য, মহাপ্রতিপতি গৌতমী, যাকে নিয়ে এই লাস্ট নোটটা পড়া হলো। তাহলে শর্ট নোটগুলো হচ্ছে এই বড় প্রশ্নের ইকুইভ্যালেন্ট, এইগুলোকে এর সাথেই তৈরি করবে। আর ডিসেম্বরে যারা পড়া শুরু করেছে তাদের অনেকেই বড় প্রশ্নগুলো করেছে, শর্ট কোশ্চেনগুলো করেনি। তো ওই শর্ট কোশ্চেনগুলো একই সাথে করার চেষ্টা করবে, তাতে সুবিধা হবে। কোরিলেটেড বিষয়। সেখানে আরেকটা বিষয় আমার বলার আছে, সেটা হচ্ছে শর্ট নোট যেগুলো হবে, শর্ট নোটের কিছু প্যাটার্ন আছে। প্রথমে যেটা বলার, শর্ট নোট বেসিক্যালি 4টে টাইপের হয়। একটা হচ্ছে স্থানের নাম, যেমন এখানে ধরো কপিলবস্তু, কপিলবস্তু একটা জায়গার নাম, ঋষিপতন একটা জায়গার নাম, ইসিপতন হচ্ছে পালিতে। এই চেঞ্জগুলো নেক্সট ক্লাসগুলোতে পড়ানো হবে। কুশিনারা এটা জায়গার নাম, সারিপুত্র এটা হচ্ছে এক ব্যক্তির নাম। তাহলে স্থানের নাম থাকবে, ব্যক্তির নাম থাকবে। পরে আরও দুটো জিনিস তোমরা পাবে, সেটা যখন ক্লাস হবে তখন হবে। আপাতত আমরা যে শর্ট নোটগুলো পড়বো সেখানে স্থানের নাম এবং ব্যক্তির নাম এইগুলোই শুধু থাকবে। স্থানের নাম যখন লেখা হবে ভালো করে এটা খেয়াল করো, নোট করে রাখবে এই জিনিসগুলো। সেটা হচ্ছে স্থানের নামের ক্ষেত্রে কিছু টপিক তোমাদের এইটুকু জিনিসের মধ্যে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে অর্থ, এই যে জায়গাটার নামটা কেন এরকম হলো। কপিলবস্তু এখানে বলা হচ্ছে, পালিতে কপিলবস্তু আছে, বলছে যে এইখানে কপিল মুনির আশ্রম ছিল বলে এটার নাম কপিলবস্তু হয়, তাহলে এটা অর্থ বলা হলো। এরপরে অবস্থান, এটা লিখতে হবে। বলছে এটি নেপালের তরাই অঞ্চলে ঘরগড়া গণ্ডক নদী সংযোগস্থলে বস্তি জেলায় অবস্থিত হলো। তারপরে হচ্ছে ওটার রিলেটেড কিছু ঘটনা, ওই জায়গা রিলেটেড। যেমন এখানে বলা হচ্ছে যে এখানে কপিলাবস্তু এলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, বুদ্ধ কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছিলেন, কপিলাবস্তু হচ্ছে শাক্যদের রাজধানী ছিল, এই সেইটাই এসব বলা হলো। আর ফোর্থ বলা চলে যে সেটার তাৎপর্য একটা বলা যেতে পারে, তাৎপর্য গুরুত্ব। যেমন কপিলাবস্তুর গুরুত্ব হচ্ছে বুদ্ধের পূর্ব জীবনের বাসস্থান এবং শাক্যদের রাজধানী, এটা দুটো মানে গুরুত্বপূর্ণ বিষয় কপিলাবস্তু। তো এইরকম 4টি বিষয় এখানে কভার হচ্ছে স্থানের ক্ষেত্রে। অনুরূপে পরেরটা যদি আমরা দেখি, ইসিপতন।
ঋষিপতন বলছে যে যেহেতু এখানে ঋষিগণ অবতরণ করতেন তাই এর নাম ঋষিপাতন। যেহেতু মৃগরা এখানে থাকতো সেই জন্য মৃগদাহ বলা হলো। তাহলে এটা নামের অর্থ বলা হলো। বর্তমানে এটি সারনাথ নামে পরিচিত, তাহলে এটা অবস্থান বলা হলো। এখানে ঘটনা এখানে বলা হচ্ছে, এখানে এই অনাত্ম লক্ষণ সূত্র দেশনা করা হয়, এরা শিষ্য হয়, ওখানে পঞ্চবর্গীয় ভিক্ষু, এই সেই তাই ঘটনাগুলো বলা হচ্ছে এখানে। এবং গুরুত্ব হিসেবে বলা হচ্ছে যে এইখান থেকে অশোক স্তম্ভ যেটা সেটা পাওয়া গেছে। অশোক স্তম্ভ হচ্ছে আমাদের ভারতবর্ষ সরকারের সিম্বল, সেইটি কিন্তু এই ঋষিপতন জায়গা থেকে পাওয়া গেছে। তাহলে এই জায়গাটা ভারতবর্ষের ইতিহাসে কম গুরুত্বপূর্ণ নয়। আর একটা হচ্ছে যে বুদ্ধ প্রথমবার এখানে ধর্ম দেশনা করেন, যা ধর্মচক্র প্রবর্তনায় পরিচিত। তাহলে বৌদ্ধ ধর্মের সূচনা হয় বলা চলে এই ঋষিপতনে। তাহলে এটা হলো এখানে তাৎপর্য বা গুরুত্ব। তো প্রতিটা নোটের মধ্যে মোটামুটি এই টপিকগুলো আছে, স্থানবাচক যেগুলো টপিক আছে। এবং তোমরা যেটা লিখবে এই 4টে জিনিস যেন থাকে, এটা খেয়াল রেখে লিখবে। হ্যাঁ, এবার কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা কোনো ব্যাপার না, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এই 4টে জিনিস যেন নোটটার মধ্যে থাকে। বোঝা গেল? এবার ব্যক্তিবাচক যখন হবে, আমি বাকিগুলো বলছি না, এগুলো পড়ে নেবে, সহজ বিষয় আছে। ব্যক্তি যেমন হচ্ছে সারিপুত্র। সারিপুত্র বুদ্ধের একজন শিষ্য। তাহলে এখানে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে বংশ পরিচয়। সারিপুত্রের পূর্ব নাম ছিল উপতিষ্য, তিনি নালক গ্রামে জন্মগ্রহণ করেন, তার মায়ের নাম রূপসারি, তাই তিনি সারিপুত্র নামে পরিচিত। তো এই বংশ পরিচয় বলা হলো। তারপরে মোটামুটিভাবে তার একটা ওভারঅল জীবনী বলা চলে দিতে হবে, যে তিনি অমুকের শিষ্য ছিলেন, তার বন্ধু ছিল কলিত, তারা এই ধর্ম উপদেশ শুনে অশ্বজিতের মুখে বুদ্ধের কাছে ব্রহ্মচার নেন, মানে সন্ন্যাস নেন, তাদের নাম হয় এই, তারাও বুদ্ধের অগ্রশাবক রূপে পরিচিত ছিলেন। খুব সংক্ষেপে বলা, এখানে আরেকটু লেখা যায়, যাই হোক জীবনী একটা ওভারঅল বলতে হবে। থার্ড হচ্ছে তার কৃতিত্ব, যেমন তিনি ধর্ম সেনাপতি, মানে বুদ্ধ সারিপুত্রকে ধর্ম সেনাপতি বলেছেন, বুদ্ধের যে ধর্মের তিনি সেনাপতি। তার কারণ তিনি বুদ্ধের শিষ্যদের সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতেন। এছাড়া তিনি প্রজ্ঞাবানদের মধ্যে অগ্রগণ্য ছিলেন, তাহলে তার কৃতিত্ব বা গুরুত্ব বলা হচ্ছে। আর ফোর্থ যেটা বলা যাবে, তার যে মানে দেহাবসান যদি বলা হয়, এগুলো নোট করে রাখো, যে অন্তিম বয়সে নালক গ্রামে মাতাকে উপদেশ প্রদান করেন, এরপর তিনি পরিনির্বাণ লাভ করেন। পরিনির্বাণ মানে মৃত্যু যেটা। এই 4টে টপিক হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে থাকবে। এখানে ধরো প্রসেনজিৎ কৌশল আছে, প্রসেনদী কৌশল আছে, এটা পালিতে আছে, হ্যাঁ নামটা। এগুলো ওয়ার্ড চেঞ্জগুলো পরে পরবর্তী 3টে ক্লাসে শিখবে। বাংলা হচ্ছে প্রসেনজিৎ কৌশল। আচ্ছা, প্রসেনজিতের বলছে যে এই যে বংশ পরিচয়, কৌশলের রাজা ছিলেন, তার বাবা মহাকৌশল, বোনের নাম ভগিনী, মানে ভগিনী বা বোন হচ্ছে সুমনা। তাহলে এটা বংশ পরিচয় বলা হলো। তারপর তার কেরিয়ার বলা হচ্ছে, মানে জীবনী। তার বাল্যকালে অমুক বন্ধু ছিল, অমুক জায়গায় শিক্ষা গ্রহণ করেন, তারপর তিনি কৌশলের সিংহাসনে বসেন, তার মহিষী ছিলেন অমুক, এই সেই তাই সব বলা হলো এখানে। আচ্ছা, এখানে আরেকটি জিনিস মেনশন করা হলো না, যে অবশ্যই তোমাদের যেটা দেখাতে হবে যে এই টপিকটার সাথে বুদ্ধিজমের সাথে কি রিলেশন আছে, এটা কিন্তু ফোকাস করতে হবে। এখানে দেখো বুদ্ধের সঙ্গে তুলনা আছে, বুদ্ধের সমবয়সী ছিলেন, বুদ্ধ ওনাকে এই সূত্র উপদেশ প্রদান করেন, সংযুক্ত নিকায়ে এতগুলো সংযুক্ত তার নামে উপদিষ্ট, এই সব আছে। তো এখানে তার মোটামুটিভাবে জীবনী উল্লেখ হচ্ছে। তারপরে তার দেহত্যাগ কিভাবে হয় এখানেই বলছে, যে তার সন্তান বিরুডাব তিনি রাজ্য করে নেন, অধিকার করে নেন। তারপরে তিনি মানে ওনার রাজ্য ওনার ছেলে দখল করে নেন। তখন উনি অজাতশত্রুর কাছে প্রার্থনা করতে যান, অজাতশত্রুর সাথে ওনার বোনের বিয়ে দিয়েছিল,
অজাতশত্রু হচ্ছে ওনার ইয়ে, মানে কি বলে, ভাইরা ভাই বোধহয়, ওই সম্পর্কে হচ্ছে, মানে বোনের হাজব্যান্ড। তো এটা ভগ্নিপতি বলে। ভগ্নিপতি, আমি এগুলো অতটা জানি না, এগুলো মহিলারাই ভালো রিলেশনগুলো বুঝতে পারে। তো যাই হোক, এইরকম রিলেশন, তো ওই জন্য ওনার হেল্প চাইতে গেছিল। কিন্তু ওই রাজগৃহে প্রবেশের পূর্বেই তিনি দীর্ঘ যাত্রা অতিক্রমের পরে প্রাণ ত্যাগ করেন। তো এটি তাহলে তার মানে মৃত্যু সম্পর্কে বলা হচ্ছে। মোটামুটিভাবে ব্যক্তিবাচক এরগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো পাবে, বংশ পরিচয়ে, জীবনী, তার কি গুরুত্ব আছে ইতিহাসে, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো। তো এখান থেকে তাহলে শর্ট নোটগুলো হলো। এখানে শর্ট নোট রিলেটেড কারো কিছু প্রশ্ন আছে? স্যার, বলছি যে এই যে টাইপ গুলো বললেন, যে স্থানের নাম হলে অর্থ, অবস্থান, ঘটনা, তাৎপর্য, এগুলো স্যার নোটের মধ্যে লেখার সময় না না না, ওগুলো মেনশন করবে না। মেনশন করা দরকার না, তারা যেন এইটুকু লেখায় আর কি মেনশন করবে? হ্যাঁ, এটা যদি কেউ এক পাতা শর্ট নোট লেখে তাহলে সব মেনশন করতে পারে, আর এক পাতা লিখতে গেলে লেখা শেষ হবে না। 100 নম্বরের মোটামুটি ওই 2টো 30 নাম্বার আর 4টে 10 নাম্বার লিখতে গিয়েই অনেকে কুপঘাত হয়ে যায়। এটার মোটামুটি এরকম একটা প্যারার মধ্যে লিখলেই হয়। আমরাও গ্র্যাজুয়েশনে এরকমই লিখেছি, মানে আলাদা প্যারাগ্রাফও করা হয়নি। তাদের নাম্বারও ঠিকঠাক ছিল। আমার গ্র্যাজুয়েশনে একটা পেপার দেয়া হয়নি দুর্ভাগ্যবশত। তো যাই হোক, সেকেন্ড পেপারটা মনে হয়। তো 800 নাম্বারের মধ্যে 7টা পেপার দিয়েছি, কিন্তু আমার টোটাল পার্সেন্টেজ 71%। মানে 700-র মধ্যে হিসাবে 80%ই হয়ে যাচ্ছে, মানে একটা পেপার না দিয়ে। মানে 800-তে 70% হচ্ছে, কিন্তু এক্সাম দেওয়া 700 নাম্বারে। যাই হোক, তো এগুলো সেরকম কোয়ালিটির লেখা আছে, এখান থেকেই হয়ে যাবে। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এখানেই তাহলে সমাপ্ত হচ্ছে।